সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো আজকে আমরা ইংরেজি সাহিত্য সম্পর্কে কিছু আলোচনা করব। আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর অল অফ ইউ। আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো, বোর্ডে কি দেখেছি এটা বোঝা যায় কিনা? আপনারা কি আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, থ্যাংক ইউ ফর সেইং। কাম ব্যাক আওয়ার মেইন থিম, আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা নরমালি জানি ইংলিশের দুটি পার্ট। আসসালামু আলাইকুম। নরমালি আমরা জানি ইংলিশের দুটি পার্ট। দেখেন, একটা হচ্ছে গ্রামার, আরেকটা হচ্ছে লিটারেচার। এবং আমরা খুব ভালো করে জানি গ্রামার থেকে 20 এবং লিটারেচার থেকে 15। এটা যদি কাউন্ট করা হয় তাহলে এখানে হয় 35 মার্ক। আর এই 35 মার্ক পিলির জন্য, বিসিএস এর জন্য, অথবা অল অফ ইউ আপনাদের সবার জন্য। বাট এখান থেকে যদি সিম্পল একটা কোশ্চেন করা হয়, দেখেন কোশ্চেনটা আমরা লিখি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে ফাদার ইংলিশ গ্রামার, ফাদার অফ ইংলিশ গ্রামার। যদি কোশ্চেনটা বলা হয় হুইজ কল দি ফাদার অফ ইংলিশ গ্রামার, গ্রামারের জনককে, তখন আমরা কনফিউশন হয়ে যাই। এই ব্যক্তির নাম হচ্ছে লেন্ড লে মারি, LINDLAY, লেন্ড লে মারি, MURRAY, লেন্ড লে মারি। তাহলে দেখেন সিম্পল একটা কোশ্চেন, হুইজ কল দি ফাদার অফ ইংলিশ গ্রামার, গ্রামারের জনককে লেন্ড লে মারি। লেন্ড লে মারি হচ্ছে গ্রামারের জনক। একটু পরে সবই বলবো, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এখনো মূল টপিকে আলোচনায় যায়নি। আজকে আমরা ইংরেজি সাহিত্যের রেনেসান্স পিরিয়ড আলোচনা করব। প্রথমে একটু গল্প করি, দেন উইল কাম ব্যাক আওয়ার মেইন থিম, তারপর মূল আলোচনায় চলে যাব। ফার্স্ট অফ অল জানলাম ইংলিশের দুটি পার্ট, গ্রামার, লিটারেচার। 20, 50, 35 মার্ক। এটা পিলির জন্য, বিসিএস এর জন্য, অথবা অল অফ ইউ আপনাদের সবার জন্য। গ্রামার থেকে একটা কোশ্চেন, হুইজ কল দি ফাদার অফ ইংলিশ গ্রামার, গ্রামারের জনককে লেন্ড লি মারি। এই লেন্ড লি মারিকে বলা হয় গ্রামারের জনক। বাট এই কোশ্চেনটা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেনটা, গ্রামারের পরিবর্তে যদি কখনো বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের জনককে, তাহলে ছোট্ট করে আমরা এখানে লিখি যে ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ লিটারেচার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিদ্যাবাড়ির অনলাইন লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি মির্জালাল সুমন স্যার আছি। কেমন আছেন আপনারা? একটু কথা বলেন প্লিজ। হ্যাঁ, দুই একজন একটু হ্যান্ড রেজ করেন, আমরা কথা বলি। হ্যাঁ, গঙ্গা মন্ডল, একটু ওনাকে আনমিউট করে দেন ভাই। আর মেশকাত রেজা ভাই। নমস্কার স্যার। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছে। আচ্ছা, আপনি ভালো আছেন? এই তো বাবা আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বলেন। স্যার অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ক্লাসের জন্য, এই জন্য হ্যান্ড রাইজ করছি। আচ্ছা আচ্ছা, আসলে একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমাদের আসলে লিটারেচারের যে উনি চলে আসছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওটা কলেজ পর্যায়ে হ্যাঁ মেবি। হ্যাঁ, কলেজ পর্যায়ে। আপনাদের তো স্কুল পর্যায়ে কোনো লিটারেচার নাই, আপনাদের গ্রামার হ্যাঁ প্লাস হ্যাঁ। কম্পোজিশন সাইড আছে আর কি। শুনতে পাচ্ছেন তো আপনারা নাকি? ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শুনতে আচ্ছা পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এই যে মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে ধারণা আছে কেমন? হ্যাঁ স্যার, ধারণা আছে স্যার। গতকাল তো আমাদের একটা ক্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা, কোন টপিকের উপর ক্লাস করেছিলেন গতকালকে? স্যার টপিক মেইনলি সিলেবাস নিয়ে ডিসকাস করছেন স্যার। আচ্ছা, তার মানে আপনাদের এই সিলেবাসটা ডিসকাশন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে মনে হয় এগুলো তাহলে বলা হয়ে গেছে, তাই না? যে ইংরেজি অংশের পার্ট এতে গ্রামার আছে, গ্রামার আছে, আর্টিকেল, পার্টস অফ স্পিচ, এই হ্যাঁ বিষয়ে হ্যাঁ একদম কথাবার্তা বলা হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়েছে স্যার। শামীম আল হাসান ভাই বলতেছেন সুমন স্যার। আচ্ছা ভাই, চিনেন তাহলে আমারে না? আমি এক মুরব্বী মানুষ আর কি, টুকটাক ইংরেজি পড়াচ্ছি অনেকদিন যাবতই হ্যাঁ আর কি। স্যার, আমি আপনার ক্লাস আগে করছি। আচ্ছা আমি আচ্ছা, ঠিক আছে। প্রাইমারি বেসে ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। তাহলে আসেন আমরা আহ আজকের একটা আলোচনায় চলে যাই। হ্যাঁ, এরপরে কম্পোজিশন পার্ট দেখতে পাচ্ছেন, ক্রিয়েটিভ রাইটিং আছে, এরপরে আছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমরা দেখতে পাচ্ছি ফ্রম বাংলা টু ইংলিশ, তাই না?
এই ট্রান্সলেশনে কিন্তু অনেকগুলো জায়গা থেকে আসে, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ অনেক জায়গা থেকে ট্রান্সলেশনে আসে। তাহলে আসেন আমরা চলে যাচ্ছি ট্রান্সলেশনে চলে যাই। ট্রান্সলেশন নিয়ে কোনো ক্লাস করা হয়েছিল আপনাদের? না স্যার, আমাদের তো ক্লাস হয়নি, কালকে ফার্স্ট ওই আর কি সিলেবাস নিয়ে ডিসকাস করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রওজা আক্তার কিছু মনে হয় বলতে চাচ্ছিলেন, জি বলেন। আচ্ছা, অনেকে মনে হয় আগে থেকে হ্যান্ড রাইজ করে রাখছিলেন, আমি সবার হ্যান্ড লোয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এইবার যদি কেউ কথা বলতে চান কথা বলবেন। হ্যাঁ, সায়েদ মোশাররফ ভাই, জি মোশাররফ ভাই বলেন। মোশাররফ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভালো আছেন স্যার? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি আচ্ছা, ময়মনসিংহ থেকে বলছি। শুধু মোশাররফ ভাই কথা বলবে, বাকিরা না প্লিজ। স্যার আমাদের কালকে তো সিলেবাসের উপরে ক্লাস হয়েছে একটা, বুঝছেন? আমি এখন আজকে তো ভাবছি নতুন কোনো ক্লাস নিবেন, এখন তো বুঝতেছি না, অনেকক্ষণ যাবত ওয়েট করতে করতে স্যার ফোনের ডাটাই শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি এখন ক্লাসে চলে যাব। হ্যাঁ, আমি এখন ক্লাসে চলে যাব। আচ্ছা ওই যে আচ্ছা একটু স্যার, ওকে স্যার। এই রওজা আক্তারকে একটু কথা বলি ভাই, উনি হ্যান্ড রেজ করছে, পরে আবার রাগ করবে যে উনি পুরুষ বলে পুরুষকে সময় দিল। আসসালামু জি, আলাইকুম রওজা স্যার। আক্তার। ওয়ালাইকুম আসসালাম, জি বাবা বলেন। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, কালকে তো আমি ক্লাসটা করতে পারি নাই, মানে আমার আইটি আসে নাই, পাসওয়ার্ড আসে নাই, এই কারণে আচ্ছা, আজকে কোনো আমি সমস্যা নাই, আপনাদের মানে এই ব্যাচে যারা আছেন প্রয়োজনে আপনাদেরকে ক্লাস কিছু বাড়ায় দেওয়া হবে, আপনাদেরকে গ্রুপ করে গ্রুপে অ্যাটাচ করা হবে। যদি আপনাদের প্রবলেম না থাকে আপনাদের গ্রুপে আমিও থাকবো। হ্যাঁ, ওইখানে যত রকমের সাপোর্ট লাগে আর্থিক সমস্যা ছাড়া আর কি। হ্যাঁ, আর্থিক সমস্যা ছাড়া যা বাকি যে সমস্যাগুলো আছে আমি আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। তাহলে জি আসেন স্যার। আমরা এবার একটু ট্রান্সলেশনে চলে যাই নাকি, আর কথা না বাড়াই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, ট্রান্সলেশন আছে ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। তাহলে আসেন আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনে চলে যাব। ওকে, সাদা ইয়েলো মনে হয় আরো ভালো দেখা যাবে। আচ্ছা দেখেন তো ইয়েলো কালারে আপনাদের বুঝতে প্রবলেম হয় কিনা, নাকি হোয়াইট দিয়ে লিখবো? স্যার আমার স্যার একটু ঠিক কথা আছে। বলার সুযোগ দিবেন? হ্যাঁ হ্যাঁ সুযোগ দিব ভাই। এই যে আফতাব মোবারক হোসেন ভাইকে একটু আনমিউট করেন ভাই। মাহমুদুল ভাই, স্যার আমি মাত্র আসলাম। হ্যাঁ ভাই, কিচ্ছু করানো হয় নাই, মাত্র আসছেন, আমিও ঢুকছি মাত্র আর কি। হ্যাঁ, ওই যে আফতাব ভাইকে, আরে ওই উপরেই তো হাত তুলে আছে, দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ, আফতাব ভাই। জি আফতাব ভাই বলেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। কেমন আছেন স্যার? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই। স্যার আমরা বিশ্বাস করি স্যার বিদ্যাবাড়ি থেকে আমরা স্যার গ্রামারে আমরা 50-এর কাছাকাছি পাবো আশা করি। হ্যাঁ এটা ইনশাল্লাহ। কারণ স্যার আমরা সবাই ইংলিশে পড়াশোনা করা এবং ইংলিশে কম বেশ সবাই টুকটাক পড়িয়ে থাকি। হ্যাঁ 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 এই কারণে আসলে ইংলিশ গ্রামারে ভালো সবাই কম বেশ। কিন্তু স্যার আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে কম্পোজিশন পার্টের সাজেশন এবং হচ্ছে স্যার যে যতটুকু আপনারা সাপোর্ট দিতে পারেন আমাদেরকে কম্পোজিশন পার্টে, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে স্যার। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ভাই, ঠিক আছে। এটা আমার কথা না, এটা স্যার এখানকার সবার মনের কথা। আমি কারণ বুঝতে গত পারছি আপনি ওই মানে এখানকার অনেকের মুখপাত্র হিসেবে বলতেছেন, তো ঠিক আছে আমি বুঝতে পারছি ভাই। আচ্ছা তাহলে আমি মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, আমরা ট্রান্সলেশনে চলে যাচ্ছি, আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন দেখবো। ভাই একটু আগে বলেছিলাম, এরপরও এক ভাই বলতেছেন স্যার আমার এই মুহূর্তে আর একটা ক্লাস চলছে, ওই ক্লাসটা তো মিস হয়ে গেল, সেই ক্লাসের ভিডিও কবে পাবো? রেড মুন, আচ্ছা রেড মুন ভাই সার্ভিস একটু কথা বলে নিন, বেটার হবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি আলোচনা চলে যাচ্ছি। আমরা এখন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন দেখবো। তো ট্রান্সলেশনের বাংলা হচ্ছে অনুবাদ, এটা আপনাকে আমার বলা লাগবে না, কজ ইউ আর স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট, এটা আপনি খুব ভালোভাবেই জানেন। তো আমরা অনুবাদ করতে গেলে দেখেন, আমি জানি না আপনারা এটা জানেন কিনা, বাট আমি আশা করি আপনারা মনে হয় এটা জানেন। সেটা হচ্ছে কি, অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট আপনি অনেক কিছু ইংরেজি সম্পর্কে জানেন যেটা আদার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা হয়তো জানে না। তবে আবার ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টের কাছে ইংরেজি জাহাজ এটা মনে করাটাও বোকামি, কারণ আমি নিজেও ইংরেজিতে অনার্স করেছি, মাস্টার্স করেছি, সেকেন্ড টাইম মাস্টার্স, মানে আবার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স থেকে আমি আবারও মাস্টার্স করেছি আর কি, দুটো মাস্টার্স। তো আমরা ইংরেজি পড়তে গিয়ে দেখেন, আমরা কিন্তু ইংরেজি পড়তে গিয়ে যেটা জানি, কোনো ব্যাকরণ পড়ানো হয় না, আমাদেরকে পড়ানো হয় সাহিত্য। এখন দেখা গেছে দেখেন আপনার কিন্তু এই স্কুল অংশে সাহিত্য আসবে না, তাই তো? আচ্ছা, তো ট্রান্সলেশন পড়তে গিয়ে তিনটা জায়গা আছে
তিনটা জায়গা আছে, যে তিনটা জায়গায় বাংলা বাক্যে যা থাকবে আপনাকে পুরো উল্টা করে ইংরেজিতে অনুবাদ করতে হবে। এই তিনটা জায়গা আপনাদের কারো জানা আছে কিনা? জানা থাকলে ইয়েস লেখেন, না জানা থাকলে নো লেখেন প্লিজ। তিনটা জায়গা আছে। ইন 3 কেসেস উই ট্রান্সলেট ফ্রম বিহাইন্ড। তিনটা জায়গা আছে যেখানে আপনাকে ট্রান্সলেট করতে হয় উল্টা দিক থেকে। উল্টা দিক মানে পেছন দিক থেকে বাংলা বাক্যের ইংরেজি লিখতে হয়, ইংরেজি বাক্য থাকলে পেছন দিক থেকে সেটাকে বাংলা অনুবাদ করতে হয়। ওকে, আপনাদের এটা জানা আছে কিনা? আচ্ছা, লাকি আক্তার বলতেছেন নো। আচ্ছা, শবনম মোস্তারি নো। এনিওয়ান এলস? নো। আচ্ছা, আমি আশা করেছিলাম অন্তত at least one participant will say yes, but there is no sign of yes. এই যে হীরা সরকার ভাই বলতেছেন তিনটা জায়গা থেকে। স্যার আপনি কি ফিক্স নেবেন কিনা? আমার ক্লাসে যদি আপনাদের বুঝতে সমস্যা না হয়, আমার ক্লাসে যদি প্রবলেম না হয়, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের সবগুলো ক্লাস আমি নেবো ইনশাল্লাহ। লাকি আক্তার বলতেছেন এই জন্য জানা নাই, প্রথমবার নিবন্ধন দিব। নো, এটা আসলে পৃথিবীর কোনো বইয়ে পাবেন না লেখা এটা। ওকে, দেখেন তিনটা জায়গায় আমাদেরকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ উল্টা লিখতে হয়, বাংলা থেকে ইংরেজি অনুবাদ উল্টা লিখতে হয়। একটা হচ্ছে গিয়ে দুই নাউনের মাঝখানে যদি প্রেপোজিশন থাকে, আপনাকে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। ট্রান্সলেশনের বেসিক কিছু তথ্য দিচ্ছি আপনাদেরকে। আরেকটা হলো গিয়ে যদি কোনো ক্লজকে, এটা শুধু ক্লজ বললে বিষয়টা খুব মানে খারাপ দেখায়। 3 নাম্বার আমি বলতেছি, আপনি যখন কোনো অ্যাডজেক্টিভ ক্লজকে, পরে ডিটেলস লিখে দেবো, আপাতত সিএল লিখলাম। অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা হলে, আরেকটা হচ্ছে গিয়ে কমপ্লিট প্যাসিভ ভয়েস থাকলে, এটা বাংলা থেকে ইংরেজির ক্ষেত্রে এবং ইংরেজি থেকে বাংলার ক্ষেত্রে। এই তিনটা জায়গায় আমাদেরকে বাংলা থেকে ইংরেজির অনুবাদ, ইংরেজি থেকে বাংলার অনুবাদ উল্টা লিখতে হয়। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম ফার্স্ট যেটা আর কি, সেটা হচ্ছে যখনই আপনি দুটো নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন পাবেন, আপনাকে বাংলা অনুবাদটা উল্টা দিক থেকে লিখতে হবে। ওকে, আর এই যে বিষয়টা, এটা আমরা একদম অনুবাদের মাদার রুল বা বেসিক রুল অফ ট্রান্সলেশন বলি আর কি। আচ্ছা, তো আমার মনে হয় আপনারা কম বেশি সবাই প্রেপোজিশন চিনেন, এটা আমরা অনেকে প্রিপোজিশন উচ্চারণ করি, দ্য রিয়েল প্রনাউন্সিয়েশন ইজ প্রেপোজিশন, তাই তো? আচ্ছা, তো প্রেপোজিশনের বাংলাটা কি জানো বাবা? প্রেপোজিশনের বাংলা হচ্ছে বিভক্তি অথবা অব্যয়। ওকে, দেখা যাচ্ছে তো, তাই না? নরিয়ান বলছেন সম্ভব হলে আমি কথা বলতে চাই। হ্যাঁ ভাই, কথা বলবেন, সমস্যা নাই, কথা বলবেন। আচ্ছা, তো দেখেন এই যে অফ, এই প্রেপোজিশনটার বাংলা আপনার আমার জানা আছে, র অথবা এর। ফর, এটার বাংলা আমরা জানি জন্য। যদি বলা হয় ফ্রম, এটার বাংলাও আপনি জানেন হতে, থেকে, চেয়ে। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এবার অনের বাংলাটা আপনারা একটু লিখে দিবেন, আর ইনের বাংলাটা আপনারা একটু লিখে দিবেন। এই তো মাশাআল্লাহ, লাকি, ইউ আর রিয়েলি লাকি। ইনের বাংলা হচ্ছে এ অন্তস্থ অ তয়কারে তে। তবে আমাদের অনেক ভাই বোন আছে যারা মধ্যে অথবা ভিতরে বলেন। আচ্ছা, যারা ভিতরে বলেন তারা একটা র বাড়ায় দিয়ে বলবেন, ভিতরের বলবেন। ওকে, অনের বাংলা হচ্ছে উপরে, তবে আপনি একটা র বাড়ায় দিয়ে বলবেন। আসবে কি তাহলে সেটা? উপরের। অনেকে হাত তুলতেছে না, আমি একটু ক্লাসটা কন্টিনিউ করি, এরপরে কথা বলি আপনাদের সাথে। জি জাহিদ ভাই বলেন, জাহিদ ভাই বলেন। জাহিদ ভাই হ্যান্ড রেজ করলেন, কথা বলতে হবে তো। হ্যাঁ, বিল্লাল ভাই বলেন। আরে আপনারা হাত তুলেন, আমি আপনাদেরকে যখন আনমিউট করি কথা বলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, হ্যাঁ বলেন ভাই। স্যার আমি 3 নাম্বারটা ওটা পুরো বুঝি নাই, মানে ওই যে অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুলে আনমিউট করে মিউট করে দিছি, আরেকবার একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ।
আচ্ছা আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা, আমি বুঝতে পারছি যে স্যার 3 নাম্বারটা আমি বুঝি নাই, আমি 3 নাম্বারটা বুঝাই নাই তো ভাই, ঠিক আছে। আচ্ছা আপনারা বারবার হ্যান্ড রেজ করতেছেন, এই জন্য কথা বলতে আসলাম, কারণ আমি জানি না আগে আপনারা কার সাথে কি কথা বলে আসছেন আর কি। আচ্ছা ওকে, আচ্ছা বারবার হাত তুলতেছেন, কথা বলতে না দিলে আবার আপনারা রাগ করেন। জি সাখাওয়াত ভাই একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ক্লাসগুলোয় দেখা যায় আমরা কথাবার্তা বেশি বলি কিন্তু সাবজেক্ট আলোচনা কম হচ্ছে, আচ্ছা আচ্ছা এটাই স্যার। আচ্ছা, এটাও তো সাবজেক্টের বাইরে ছিল ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবাই একসাথে মিউট করে দিলাম। আচ্ছা ওকে, আর দয়া করে কেউ হ্যান্ড রেজ করবেন না, আমি আর কাউকে কথা বলার সুযোগ দিচ্ছি না। চলে আসি, আমি আমার টপিকে চলে আসলাম। দেখেন এই যে প্রেপোজিশন গুলো আপনাকে অনুবাদ করতে মারাত্মক হেল্প করবে। আপনি যদি প্রেপোজিশন গুলোর বাংলা না জানেন চরম পর্যায়ের কট খাবেন। আসেন একটা আপনাকে দেখাচ্ছি। 3 নাম্বারটা বোঝেন নাই, 3 নাম্বারটা আমি এখনো দেখাই নাই। যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করে ফেলি, আমাকে মনে করাই দিন শেষের দিকে আমি কথা বলবো, প্লাস আপনাদেরকে এটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। খেয়াল করেন, যেমনটা আমরা বলছিলাম আর কি, যে আপনি যদি কখনো দুটো ওয়ার্ডের মাঝখানে একটা প্রেপোজিশন পান, তাহলে আপনাকে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। খেয়াল করবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, এখানে অনেক খুঁটিনাটি আছে। যদি আপনি কখনো দেখতে পান, মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। দুইটা ওয়ার্ডের মাঝখানে যদি একটা প্রেপোজিশন চলে আসে, আমি সংক্ষেপে প্রেপ লিখলাম, হ্যাঁ, দুটো ওয়ার্ডের মাঝখানে প্রেপোজিশন থাকলে সেক্ষেত্রে আপনাকে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। এখন প্রশ্ন করতে পারেন স্যার কেন উল্টা দিক থেকে লিখতে হবে? কারণ এটাই সায়েন্স, হ্যাঁ, ট্রান্সলেশনের সায়েন্স বলতে পারেন। আর এখানে দুটো ওয়ার্ড বলতে আমরা মূলত যা বোঝাই সেটা হচ্ছে এই ওয়ার্ডটা একটা নাউন হবে, এই ওয়ার্ডটাও একটা নাউন হবে। আপনি যদি কখনো দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন পান, জাহিদ বলতেছেন আমি ভিডিও দেখি না। ভাই বুঝলাম না, ভিডিও দেখবেন না কেন? বাকিরা তো দেখতে পাচ্ছেন। এই আপনারা এরকম কমেন্ট করলে তো দেখেন আমাদেরকে রিপ্লাই দিতে হয়, আপনারা বিপদে থাকেন। এক ভাই ভিডিও দেখতেছে না, বাকিরা একটু কমেন্ট করেন তো প্লিজ। লাকি আক্তার বলতেছে দেখা যায় তো। সোনিয়া বলতেছেন এত বাড়তেছে। বাবা আপনার এলাকায় যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে তাহলে তো বেঁধে যাবে বাবা। শবনম বলতেছেন অল ওকে, শিয়াব ভাই বলতেছেন ক্লিয়ার, জাহিদ ভাই বলতেছেন এখন ওকে। তাহলে এটা একটু মাথায় রেখেন, খাতা ইনশাল্লাহ কোপায় দিয়ে আসতে পারবেন। সেটা কি, যখনই দুটো ওয়ার্ডের মাঝখানে একটা প্রেপোজিশন পাবেন, আপনাকে বাংলা অনুবাদটা অপোজিশন বা উল্টা দিক থেকে লিখতে হবে। পুরোটাকে একটা ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। যদি থাকে প্রেপোজিশন, অনুবাদ হবে অপোজিশন। আমি এটার একটা উদাহরণ দিচ্ছি। যারা আপনারা আমার সাথে আজ প্রথম ক্লাস করতেছেন তারা মাথায় রেখেন, উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। ওকে, উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। বাবা রেকর্ড ক্লাস দিলে ভালো হতো, এটা হচ্ছে সার্ভিসের বিষয়। আই এম আউট অফ সার্ভিস আর কি, আমি সার্ভিসের লোক না, এটা একটু সার্ভিসের সাথে কথা বলেন প্লিজ। তাহলে দেখেন, উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। আজকের ক্লাসে 2, 3, 4, 5, 10টা ওয়ার্ড আমরা নিউ ওয়ার্ড শেখার চেষ্টা করব। তাহলে ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, একদম বেসিক উদাহরণ দিচ্ছি। প্রথমে নর্মাল উদাহরণ দেখাবো আমি, এরপরে অ্যাবনর্মাল, প্যারানর্মাল সব ক্যাটাগরির উদাহরণকে কোপায় দেবো আমরা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ধরেন আমরা একটা ওয়ার্ড লিখলাম হাজব্যান্ড। ধরেন আমি একটা ওয়ার্ড লিখলাম ফাদার। এরপর আমি আরেকটা ওয়ার্ড লিখলাম হাজব্যান্ড। এই যে দেখেন, ফাদার একটা ওয়ার্ড, হাজব্যান্ড একটা ওয়ার্ড। আমি কি করব, ইন দা মিডল অফ দিস টু ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের মাঝখানে একটা প্রেপোজিশন বসাই দিলাম। এখন আপনি যদি বাংলা অনুবাদ করেন তাহলে বাংলা অনুবাদটা এখানে কি পাচ্ছেন দেখেন। ফাদারের বাংলা হচ্ছে বাবা, একদম বেসিক থেকে দেখাচ্ছি, একটু পরে অ্যাডভান্স লেভেলে যাব। অফের বাংলা হচ্ছে র বা এর, আর হাজব্যান্ড তো খুব কাছের মানুষ, স্বামী। তাহলে দেখেন তো আপনি কি বলবেন যে ভাই বাবার স্বামী নাকি স্বামীর বাবা? ওকে, ফাদার অফ হাজব্যান্ড, আপনি কিন্তু বাবার স্বামী বলবেন না। বাবার স্বামী বললে মায়ের আসামি হয়ে যাবে, মা এসে কেলানো শুরু করবে আপনারা আমারে।
কেন বাবার স্বামী হলো না? কজ দেয়ার আর টু ওয়ার্ডস অ্যান্ড আ প্রেপোজিশন ইন দ্য মিডল অফ দ্য টু ওয়ার্ডস। যদি দুটো ওয়ার্ডের মাঝখানে প্রেপোজিশন থাকে তাহলে বাংলা অনুবাদটা উল্টা দিক থেকে লিখতে হবে। তাহলে বাংলাটা আসতেছে স্বামী, এর সাথে র যোগ করেন, কি কি করবেন আপনি? আপনাকে লিখতে হবে স্বামীর বাবা। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? আচ্ছা, বোঝা গেলে জাস্ট একটা সি লিখে দিন যে ক্লিয়ার, না বুঝলে লিখেন এনসি মানে নট ক্লিয়ার। ধন্যবাদ, রওজা আক্তার বলতেছেন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাঙ্কস জিলিয়ান। এবার সামনের দিকে যাই, এটা তো ট্রেলার দেখছেন, আমরা এবার সামনের দিকে আরেকটু যাই। আবার দেখেন, আমি যদি এভাবে লিখতাম দা ডাস্টার, দা টেবল, দা রুম, তাহলে দেখেন আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ড আছে ওয়ার্ড আছে ওয়ার্ড আছে। এবার আমি প্রেপোজিশন দিব। ওকে, আমি এবার মাঝখানে প্রেপোজিশন দিলাম অন, এবার এর মাঝখানে প্রেপোজিশন দিলাম ইন। তো অনের বাংলা ডেফিনেটলি আপনার জানা আছে উপরের, ইনের বাংলা হলো মূলত এ অ তে, তবে আমাদের অনেক ভাই বোনেরা মধ্যে আর ভিতরে বলে আসে। এখন দেখেন তো, আপনি যদি ডান দিক থেকে যান তাহলে বাংলা অনুবাদটা কি হচ্ছে? ডাস্টারের উপরে টেবিল, টেবিলের ভিতরে রুম। এটা কি জীবনে সম্ভব? এটা অনন্ত জলিল আসলে ওই অসম্ভবরে সম্ভব করতে পারবে না, উল্টা দিক থেকে আসতে হবে। তাহলে আমরা জানি দা রুম বাংলা কি বাবা? রুমটি। ইন মানে হচ্ছে এ অ তে। দা টেবিল বাংলা হচ্ছে টেবিল বা টেবিলটি, আর এটা হচ্ছে উপরের। ডাস্টারের বাংলা হচ্ছে মুসনি, আমি মুসনি না লিখে ডাস্টার লিখলাম। এখন আপনি যদি এদিক থেকে যান তাহলে হবে ডাস্টারের উপরে টেবিল আর টেবিলের ভিতরে রুম। এটা জীবনেও সম্ভব না। উল্টা দিক থেকে আসেন, তাহলে বাংলাটা হচ্ছে দা রুম মানে রুমটি যোগ ইন মানে তে, তাহলে অনুবাদটা কি আসতেছে? রুমটিতে। তারপর দা টেবিল মানে টেবিল। এখন টেবিল উপরের কিন্তু আমরা বলি না, তাহলে আমরা বলবো টেবিলের উপরের। টেবিলের উপরের। দেখেন অন মানে কিন্তু উপরের, বাট আমরা অ্যাজ ইউজুয়ালি পড়ে আসছি অন মানে হচ্ছে উপরে। ওকে, তাহলে কি আসতেছে দেখেন, ডাস্টার টি। ওকে, আচ্ছা, আইটেল S66 2LC লিখলেন, আমাদের কোশ্চেনটা মনে হয় বাংলা থেকে আসবে। ভাই আমি তো এটাই বললাম আপনাদের বাংলা থেকে ইংলিশ আসবে, আমার একটু করাইতে দেন, আমাকে 10 মিনিট আলোচনা করতে দেন, দেন আপনি আমারে বললেন। হ্যাঁ, আমার আলোচনা করতে না দিয়ে যদি আটকে দেন তাহলে তো সামনে যেতে পারবেন না। ওকে, আচ্ছা, তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে, যখনই আমরা দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা প্রিপোজিশন পাচ্ছি, বাংলায় বিভক্তি লিখতেছি, আমি তো এটা বাংলায় লিখে দিয়ে আপনাকে ইংরেজিতে কনভার্ট করতে পারতাম। ওকে, আচ্ছা, এইবার ধরে নেন আমি লিখলাম ইজ ব্লু, তাহলে আপনি কি বলবেন? রুমটিতে টেবিলের উপরে ডাস্টারটা হলো। এই হলো সাধারণত বলতে হয় না, এটা উজ্জ্ব থাকে। চারটা শব্দ আছে, একটা হচ্ছে হয়, আর একটা হচ্ছে হন, আর একটা হচ্ছে হলো, আর একটা হচ্ছে আছে। এই শব্দগুলোকে আমরা উজ্জ্ব রাখবো। যেমন আপনি জাস্ট বলতে পারেন তিনি আমার ভাই, আপনার বলার দরকার নাই তিনি হন আমার ভাই, আপনার বলার দরকার নাই এটা হলো একটা মার্কার, আপনি বলতে পারেন এটা একটা মার্কার। আপনি জাস্ট বলতে পারেন আমার 10টা বাড়ি 8টা গাড়ি, আপনার বলার দরকার নাই আমার 10টা বাড়ি আছে 8টা গাড়ি আছে, আছে বলার দরকার নাই। এগুলো উজ্জ্ব রাখলেই বেটার হয়। তাহলে আমরা বলতে পারি রুমটিতে টেবিলের উপরে ডাস্টারটি নীল। ওকে, আচ্ছা, আমি বাংলায় যাব, নেন আমার জাস্ট বেসিকটা শেষ করতে দেন, এরপরে খেলা হবে ইনশাল্লাহ। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? সুতরাং আমরা যেটা শিখলাম যে বাংলায় আগে বসে শব্দ। ভাই বোর্ডে যা লিখতেছে মুছে যাচ্ছে, তো অটো মুছে যাচ্ছে। সুতরাং আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বাংলায় আগে বসে শব্দ, এর পরে বসে বিভক্তি। বাট ইন ইংলিশ, এটা ওল্ড না, কিন্তু ইংরেজিতে আগে বসে বিভক্তি। বিভক্তিটা কি? প্রেপোজিশন। পরে বসে শব্দ, শব্দটা কি? ওয়ার্ড। আমারে ধাপে ধাপে সামনের দিকে যাইতে দিয়েন, আমি বাংলা থেকেই আপনারা দেখাবো।
আমার যদি ইংরেজি থেকে দেখাতে না হয় তাহলে তো এটা আমার জন্য বেটার ভাই, আমার তো ডাবল খাটতে লাগলো না, বাট আমি খাটতেছি আপনার ভালোর জন্য। আর দেখেন এই যে এনটিআরসি এর এক্সাম দিচ্ছেন মানে এই না আজীবন আপনি শুধু বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবেন। আপনি আপনার স্টুডেন্টের একটা ইংরেজি টেক্সট নিয়ে আসলে আপনি সেটা বাংলায় অনুবাদ করবেন না, নাকি বলবেন ভাই আমি তো বাংলা থেকে ইংরেজি পড়ছি রে, থাক তোরা রাইখে দে, আমি শুধু ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি পড়ি, ইংরেজি থেকে বাংলা করাতে পারি না। আপনার তো সব পারতে হবে। আচ্ছা দেখেন, তার মানে এই যে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা, এটা নট ইকুয়াল, ইটস ক্রস কানেক্টেড। ক্রস কানেক্টেড, বাংলার শব্দ ইংরেজিতে ওয়ার্ড হয়ে পেছনে চলে যায়, ইংরেজির বিভক্তি বাংলায় প্রেপোজিশন, মানে বাংলার বিভক্তি ইংরেজিতে প্রেপোজিশন হয়ে সামনে চলে আসে। ওকে, যেমন ধরে নেন, সালাম আলাইকুম স্যার। জি স্যার আসেন স্যার। আমি শুরু করেছি আধা ঘন্টা হলো স্যার। ক্লাসের বোধহয় একটু ইয়ে করে ফেললাম। হ্যাঁ, আমাদের সুমন চমৎকার পড়াচ্ছিল। একটু সাউন্ডটাই করে দাও তো, সাউন্ড ওপেন করে দাও, আনমিউট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলি। এটা হলো যে এই যে ইংরেজি ক্লাসটা হচ্ছে, হ্যাঁ মানে আমিও তো ইংরেজি একজন স্টুডেন্ট, হ্যাঁ সরি স্টুডেন্ট ছিলাম। তো এটা হচ্ছে যে এই চাকরিটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ গুরুত্বপূর্ণ, মানে এই পরীক্ষায় নাম্বারটা তোলা লাগবে, এটা হচ্ছে কথা, তোলা লাগবে। আর সবাই তো ইংরেজির স্টুডেন্ট, তাই না? যারা আছে ইংরেজি স্টুডেন্ট, তো ইংরেজি স্টুডেন্ট হলেও আমি জানি যে ইংরেজি সাহিত্য থেকে যারা পড়াশোনা করছে এদেরকে আসলে ইংরেজি গ্রামার শেখানো হয় নাই, হ্যাঁ টাচই করে নাই। তো ওইটা বলে লাভ নাই। এজন্য ইংরেজিতে যেটা করতে হবে যে নাম্বার তুলতে হবে একটু কষ্ট করে। এখন আমাদের সুমন হচ্ছে মানে বিরাট অভিজ্ঞ মানুষ, অনেক অভিজ্ঞ। এই অভিজ্ঞতা থেকে একটু যদি নিয়ে চাকরিটা কনফার্ম করার জন্য যা যা করা দরকার, এই কটা দিন কষ্ট করতে হবে। একটু সময় আছে, অনেক অনেক সময় আছে, তাড়াহুড়োর কিছু নাই, বাট এটা মিস জানি না হয়, এখানে যারা আছে তাদের কাজ জানি মিস না হয়। আমি একটু কথা বলে যাই, আমার সাথে কথা বলতে হবে, একটু ওপেন করে দাও, একটু ওপেন করে দেওয়া আছে, আচ্ছা ওপেন করে দেওয়া আছে, আনমিউট করে আমি একটু কথা বলি। এটা হচ্ছে যে আমার মনে হয় যে ইংরেজির আগের একদিন ক্লাস নিচ্ছে একজন নিচ্ছে, আজকে একজন নিল, তাই না? দুজন নিল না, দুটো ক্লাস হলো না স্কুল পর্যায়ে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের ভিডিও রেকর্ড গুলো দরকার। না, ভিডিও রেকর্ড ক্লাসগুলো এটা হচ্ছে যে ইয়াতে দিয়ে দিব, কি বলে যে ওই যে গ্রুপটা করা হয়েছে না, ক্লোজ গ্রুপটা, স্যার ফেসবুক গ্রুপে দিলে বেটার হয়। হ্যাঁ ফেসবুক গ্রুপেই দিবে। হ্যাঁ আসলাম, ফেসবুক গ্রুপেই দিবে। হ্যাঁ আর আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ মানে শর্ট করে বলতে হবে, ক্লাস চলতেছে তো। স্যার আমরা হচ্ছে অনেকে আছি, এর ভিতর স্কুল কলেজ দুটোতেই আমরা ভর্তি আছি। হচ্ছে এখন আমাদের স্কুল কলেজের ক্লাস একই দিনে দেওয়া হয়েছে। এখন আমাদের তো সমস্যা, একদিনে দুটো ক্লাস করতে গেলে আমাদের টাফ হয়ে যাচ্ছে। আমরা মেয়েরা যারা আছি তাদের, আমাদের অনেকের বাচ্চা আছে, একদিনে 2-4 ঘন্টার ক্লাসটা করতে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে স্যার। এখন ইংলিশের স্কুলের ক্লাস আজকে আর কলেজের ক্লাস কালকে এরকম দিলে আমাদের সুবিধা হয়, মানে একদিনে না দিলে হয় স্যার। আচ্ছা না ওইটা হলো কি যে রেকর্ড থাকবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে, তো এটা রুটিন করা সো টাফ। মানে আমাদের যতগুলো রুম আছে, ব্যাচ তো অনেকগুলা, ব্যাচে কোনো ব্যাচে আছে অল্প স্টুডেন্ট, যেমন এই ব্যাচে স্টুডেন্ট বেশি, কিন্তু অন্যান্য ব্যাচে আছে 5 জন আছে একটা ব্যাচে মাত্র 5 জন আছে, কিন্তু ওই 5 জনকেও আমরা ফুল ক্লাস দিয়ে দিব। এই জন্য হয় কি যে এই ব্যাচ তো প্রায় 42টার মতো ব্যাচ, এই 42টা ব্যাচ একসাথে রুটিন করাটা খুব কঠিন কাজ। এই জন্য অতটা মেনটেন করতে না পারবে না, বাট রেকর্ডটা দিয়ে দিবে। স্যার আমাদের তারপরেও যারা স্কুল কলেজ দুটাতেই আছে তাদের দিকটা যদি একটু বিবেচনা করতেন স্যার। আমাদের একদিনে দুটো ক্লাস, আচ্ছা আমি বলবো নি, সরাসরি ক্লাস করা, রেকর্ডেড ক্লাস করা স্যার আলাদা বিষয়। রেকর্ডেড ক্লাসে কোশ্চেন করার সুযোগ থাকে না স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু বলি আর কি। হ্যাঁ দেখেন, আমরা এমন ভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি যাতে আপনার প্রশ্নই না থাকে। এরপর আপনার মনে যে প্রশ্নটা থাকবে এমনও হতে পারে যে আমাদের স্যার আরেকজন স্টুডেন্টের সাথে ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দিছে। এরপরও যদি প্রবলেম থাকে, স্যাররা কিন্তু ওই যে বলেও দিয়েছে, একটু আগে বলেও গেল যে আপনাদেরকে একটা গ্রুপ করে এই ব্যাচটা যাতে এই সুবিধা পায়, এটা কিন্তু অন্য কোনো ব্যাচকে দেওয়া হয়নি, তাদেরকে সাথে রাখা হবে। কারো যদি কোনো কারণে আমরা তো আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি স্যার। আমার মনে হয় যতগুলা গ্রুপ আছে এবং যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট হচ্ছে মনে হয় আমাদের সাবজেক্টে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে স্যার। সো আমরা ফ্যাসিলিটি ভালোই পাইতে চাই। আচ্ছা না ঠিক আছে, ফ্যাসিলিটি দিবে বিশ্বাস করেন। মানে স্যারকে দেখে বেয়াদবি করতেছি আর কি। স্যার সব সময় চেষ্টা করে ভাই, বুঝছেন, মানে আপনাদেরকে সর্বোচ্চ দেয়ার।
আমরা ঠিক আছে। কল্পনা করতে পারবো না 3টা ব্যাচ একসাথে মার্চ করে স্যার দিতে পারতো, কিন্তু দেয় না, আলাদা আলাদা করে দিবো। কেন দিচ্ছে জানেন? আপনাদের জন্যই আর কি। স্যার আমি একটা এখন কথা বলতে এটা যদি চাচ্ছিলাম। করতে না পারে টাইমটা মেনটেন, এটা আমাদের ক্লাসটা চলো, আমি সময় বেশি নিচ্ছি না, সময় বেশি নিলেই সমস্যা, রোজার দিন। আমি তো কথা বলবো এই ফাঁকে ফাঁকে এসে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সুমন, স্যার আপনিও মাঝে মাঝে আমাদের ক্লাস নিয়েন স্যার একটু। আসবো ইনশাল্লাহ, এসে এসে কথা বলবো। হ্যাঁ বাট চাকরি পাইতে হবে, এলে ঘটনা, হ্যাঁ মিজেন না হয়। এটা একটা দারুণ সুযোগ, টাকা পয়সা লাগে না, এটা যদি আপনার অবাক ক্লাস হবেন আমরা না। মাঝে মাঝে চাই কিছু স্যার, লাগবে স্যার। আপনার ক্লাস আমরা মাঝে মাঝে চাই। স্যার আপনি আমাদের একটু সাপোর্ট দিয়েন, মাঝে মাঝে আসেন, তাহলে আমরা একটু বল স্যার পাবো আপনি মাঝে মনে। মাঝে ক্লাস স্যার নিবেন স্যার আমাদের। স্যার আর আমাদের স্কুল কলেজ দুইটার একটু সুমন, আলাদা দিনে দিলে ভালো হতো স্যার, আচ্ছা এটা একটু দেখেন, ঠিক আছে। রিকোয়েস্ট স্যার। আচ্ছা কলেজ পর্যায়ে ক্লাস নিবে সাহিত্যের একজন একজন পণ্ডিত মানুষ আছে, হ্যাঁ উনি ক্লাস নিবে। আর এই যে স্কুল পর্যায়ে ক্লাস নিচ্ছে, গ্রামার যে পর্যায়ে ক্লাস, আমার থেকে ফার বেটার, অনেক ভালো জানে। হ্যাঁ আমি তো গ্রামার ভুলে গেছি, কিন্তু সুমন হচ্ছে যে গ্রামারের পণ্ডিত। ঠিক আছে হ্যাঁ সুমন, ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আসলে স্যার আমারে ভালোবাসে তো বুঝছেন, এই জন্য এত কমপ্লিমেন্ট দিচ্ছে আর কি। আমি স্যারের থেকে অনেক কিছু শিখি। আচ্ছা হ্যাঁ, স্যার আসবে মাঝে মাঝে, আসবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার প্রিয় ভাই বোনেরা খেয়াল করেন, আমরা বলেছিলাম বাংলায় আগে শব্দ পরে বিভক্তি, ইংরেজিতে আগে প্রেপোজিশন পরে ওয়ার্ড, মানে পুরোটাই ক্রস কানেক্টেড হবে। ওকে, যেমন ধরেন ওই যে আমার একজন ভাই বা বোন কেউ একজন বলছিলেন আমাদের প্রশ্ন তো বাংলা থেকে আসে, ইংরেজি থেকে আসে না। আসেন আপনার জন্য আমি লিখতেছি, যদি এরকম থাকে, যদি এরকম থাকে, এই বোর্ডটাতে হাত দিয়ে মোছা যায় না ভাই, আমার এরপরে আর এই বোর্ডে ক্লাস দিয়েন না ভাই প্লিজ, খুব দুঃখ, মানে কষ্ট লাগে আর কি। স্টুডেন্ট ভাববে আমি মনে হয় কাঁপতেছি, আমার হাতে লেখা আসতেছে না। আমি যে বুড়া মানুষ এটা বুঝবে না তো। দেখেন বাবা, এই যে বাংলাদেশের গ্রামের মানুষের ভবিষ্যৎ হলো উজ্জ্বল। ধরেন আপনারা এটা ট্রান্সলেশন করতে দিয়েছে, ওকে, তাহলে এবার একটু খেয়াল করেন, আমরা যখন কোনো একটা বাক্যকে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাক্যকে বাংলাদেশের মানুষের লিখতে গিয়ে মানুষ লিখছি না, আচ্ছা
তাহলে খেয়াল করেন, আমরা যখন কোনো একটা বাক্যকে ট্রান্সলেট করব ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজির, যখন ট্রান্সলেট করব তখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আপনাকে এটা সব সময় আন্ডারলাইন করে করে ভেঙে ভেঙে নিয়ে অনুবাদ করতে হবে। তাহলে দেখেন, আমরা যখন আন্ডারলাইন করব, আন্ডারলাইন করার দুটো টেকনিক আপনি মাথায় রাখবেন। এক, আন্ডারলাইন আমাদের ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ বিভক্তি আছে। বিভক্তি শেষ মানে আপনার আন্ডারলাইন সাথে সাথে শেষ। তাহলে আপনাকে বলতে হবে বাংলাদেশের যে বিভক্তি আছে টেনে যাব, গ্রামের বিভক্তি আছে টেনে যাব, মানুষের বিভক্তি আছে, ভবিষ্যৎ বিভক্তি নাই, তাহলে থেমে গেছি আমি। এই পুরো অংশটা হচ্ছে আমার নাম্বার 1 বা 1 নাম্বার পার্ট। এবার আসেন হলো, এটা সাধারণত উজ্জ্বল থাকে, কিন্তু এটা হচ্ছে আমার 2 নাম্বার পার্ট। এবার 3 নাম্বার হচ্ছে উজ্জ্বল। এখন দেখেন, এটাকে আমরা যদি ট্রান্সলেট করি, তা আমরা যখন ট্রান্সলেট করব আমাদেরকে তখন এটাকে ভেঙে নিতে হবে। তাহলে আমি এটাকে একটা একটা করে ভাঙি। আমি ভাগলাম বাংলাদেশ যোগ এর, তারপরে ভাঙেন আবার কি আসতেছে বাবা, গ্রাম যোগ এর, আবার ভাঙেন আসতেছে মানুষ যোগ এর, আবার ভাঙেন আসতেছে ভবিষ্যৎ। খেয়াল করেন, খুব ইন্টারেস্টিং পার্ট এটা, আপনার ক্লাস 6, 7, 8 এ শেখার কথা ছিল। এখন আমরা অনেকে এই জায়গাগুলোতে গাফিলতি করে আসি বলে আমরা অনেকে এটা হয়তো ছোটবেলায় শিখি নাই, অথবা আমরা অটোমেটিক্যালি পারি, খেয়াল করি নাই। তাহলে খেয়াল করেন, এই যে বাংলায় বিভক্তি 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 দেখতে পাচ্ছেন, তার মানে ইংরেজিতে প্রেপোজিশন আসবে। যখনই আপনি এটাকে অনুবাদ করতে যাবেন, এবার আপনারা উল্টা দিক থেকে আনতে হবে। ওকে, তো উল্টা দিক থেকে আনতে গেলে আমরা যেই কাজটা করব, আমি জানি না আপনাদের এই রুলটা জানা আছে কিনা, পরবর্তীতে এটা নিয়ে আমরা 1 বাই 1 বলবো। সাধারণত কোন নাউনের পরে যদি অফ থাকে, এটা মোটামুটি 90% ক্ষেত্রে এই রুলটা আমাদের কাজে লাগবে। ইন সাম কেসেস এটা ভ্যালুলেস হবে, কাজে আসবে না। এই জন্য আমি 90% লিখে রাখছি। যদি কোনো নাউনের পরে অফ থাকে তাহলে আপনাকে সামনে দা লিখতে হবে। তাহলে এবার আসেন, আমরা এবার উল্টা দিক থেকে আসি। কেন উল্টা দিক থেকে আসবো? কজ এখানে বিভক্তি আছে, তাহলে আপনারা উল্টা দিক থেকে আসতে হবে। তাহলে ভবিষ্যতের ইংরেজি কি? ভবিষ্যতের ইংরেজি হচ্ছে ফিউচার। ওকে, এখন ফিউচারের সামনে কি আছে ভাই? মনোযোগ সহকারে দেখেন প্লিজ। হ্যাঁ, আজকে হয়তো বেসিক নিয়ে কথা বলতেছি, এরপর আর বেসিক নিয়ে কথা বলবো না, আপনাদের সরাসরি অ্যাডভান্স লেভেলে চলে যাবো। এটা আমার ভালো হবে, আমার জন্য খাটনি কম হবে, আমার সমস্যা নাই। এর কথাটা দেখেন, ভবিষ্যতের সামনে আছে, ইংরেজি যেহেতু তাই আমি পেছনে লিখবো। এই যে লিখলাম অফ। এখন দেখেন, ফিউচার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু নাউনের পরে অফ আছে, তাহলে সামনে আমারে কি লিখতে হবে? একটা দা লিখতে হবে। তাহলে আমি লিখলাম দ্য ফিউচার অফ। ওকে, রুকাইয়া একটা রেশা, মাশাল্লাহ, আমাদের রুকাইয়া একটা রেশা লিখে ফেলছে। এবার আসছে মানুষ। এখন দেখেন, এই বাংলাদেশের গ্রামের মানুষ মানে কি সিঙ্গেল পিস অফ মানুষ, মাত্র একজন মানুষ, একজন মানুষ না, একাধিক মানুষ। তো বাংলাদেশের মানুষকে আমরা কিভাবে বলতে পারি? পিপল। মানুষের সামনে আছে আবার এর, তাই আমরা পেছনে দিব অফ। এই যে নাউনের পরে অফ আছে, সো আমাকে সামনে দিতে হচ্ছে দা। এবার আসছে গ্রাম। গ্রামের ইংরেজি কি বলেন? গ্রামের ইংরেজি যারা ভিলেজ লিখবেন একজনেরও কারেক্ট হবে না। গ্রামের ইংরেজি যারা ভিলেজ লিখবেন একজনেরও কারেক্ট হবে না। কেন কারেক্ট হবে না আমি বলি। দেখেন তো, আমরা যদি বলি বাংলাদেশের গ্রামের মানুষ, তার মানে বাংলাদেশে গ্রাম একটা। রুকায় বলতেছেন কেন? একটা না, ভিলেজ লিখলে কারেক্ট হবে না, আপনাকে ভিলেজেস লিখতে হবে। ওকে, মাথায় রেখেন। কিন্তু আমরা যখন বলতেছি বাংলাদেশের গ্রামের মানুষ, বাংলাদেশ একটা, গ্রাম কি একটা? একটা না। ওকে, এইবার দেখেন, এই যে বাবা গ্রামের সামনে আছে এর, মানে পরে হবে অফ। এবার খেয়াল করে দেখেন, ভিলেজ একটা নাউন, আফটার নাউন ইফ দেয়ার ইজ অফ, আমাদেরকে ফ্রন্টে একটা কি লিখতে হবে? দা লিখতে হবে। এইবার আসছে বাংলাদেশ। বাংলাদেশ একটা প্রপার নাউন, এর সামনে আপনার আর ডিটারমিনাল লিখতে হবে না। তাহলে এবার উল্টা দিক থেকে আসেন, আসলে কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন, বাংলাদেশের গ্রামের মানুষের ভবিষ্যৎ। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফিল ফ্রি টু আস্ক। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো হেজিটেশন ফিল করার প্রয়োজন নেই, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন প্লিজ। আচ্ছা, এইবার আমরা ভার্ব লিখবো। হলো, হলোর ইংরেজি জানো কি? মিমি বলতেছেন আরেকবার বোঝান। আম্মা জান, আমি আরেকবার না, আরো কয়েকবার বোঝাবো, কোনো সমস্যা নাই। হলোর ইংরেজি বলেন, হলো। আচ্ছা, আমি একটু ছোট্ট করে দিলাম এখানে, হ্যাঁ, হলো। আচ্ছা, আমাদের রুকাইয়া বলতেছেন ইজ। আচ্ছা, ধন্যবাদ। লেট মি টেক নাদার পেজ। এখানে একটা ছোট্ট কথা বলি। আমি জানি আপনারা এগুলো জানেন, এরপরে অনেক ভাই বোন আছেন হয়তো বা গ্রামার নিয়ে ওইভাবে স্টুডেন্ট পড়ান না, জানা নাও থাকতে পারে। তাদের জন্য আমি একটা শর্ট টেকনিক লিখে দিচ্ছি।
সাধারণত আমি এটা বাচ্চাদেরকে পড়াই, বাচ্চা না ভাই, অনেক সময় বিসিএস এর স্টুডেন্টদেরকে এটা পড়ানো লাগে। হ্যাঁ, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব চে উ, বাবা সে উ মানে হলো সেনার উপায়, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ না, বাংলা ভাষা। খুব সহজে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সিঙ্গুলারের ফার্স্ট লেটারটা হচ্ছে এস। সিঙ্গুলারের ফার্স্ট লেটারটা হচ্ছে এস। আমি যেটা আমার স্টুডেন্ট ভাই বোনদেরকে বলি যে সিঙ্গুলারের ফার্স্ট লেটারটা হচ্ছে এস। যদি কোনো অক্সিলারি ভার্বের সাথে এস থাকে সেটা সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। আবারও বলি, সিঙ্গুলারের ফার্স্ট লেটার হচ্ছে এস। যদি কোনো অক্সিলারি ভার্বের শেষে হ্যাঁ এস থাকে এটা সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। রুকায় বলতেছেন ইয়ে আমি এটা পড়াই, জি ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি এখন কিছু লিখি। যেমন দেখেন, আমি একটু জোড়ায় জোড়ায় লিখবো। ইজ লিখলাম আর আর লিখলাম। আরেকটা জোড়া লিখবো আমরা ওয়াজ আর ওয়ার। আরেকটা জোড়া লিখতেছি আমি ডু আর ডাজ। আরেকটা জোড়া লিখলাম হ্যাভ আর হ্যাজ। ফার্স্ট ডে সো বেসিক থেকে পড়াচ্ছি, রাগ করেন না। আমাদের প্রবলেম হলে এরপরে বলে দিবেন, আমি আর বেসিক নিয়ে কোনোদিন আলোচনা করবো না, ধর তক্তা মার পেরে মূল টপিকে চলে যাব। তো দেখেন তো বাবা, সিঙ্গুলারের ফার্স্ট লেটার কি? এস। ইজের শেষে এস আছে তাই এটা সিঙ্গুলার, আর এর শেষে নাই, কোনো কথা হবে না, এটা প্লুরাল। ওয়াজের শেষে এস থাকা এটা সিঙ্গুলার, ওয়ার এর শেষে আছে নাই, নাই মানে প্লুরাল, ঝামেলা শেষ। আবার আসেন, ডু এর শেষে এস নাই, সেটা প্লুরাল। ডাজের শেষে এস আছে সিঙ্গুলার। ওকে, তাহলে একইভাবে দেখেন হ্যাভ এবং হ্যাজ, হ্যাজের সাথে এস থাকায় সিঙ্গুলার, হ্যাভের সাথে যেহেতু এস নাই তাই এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, এই নিয়মটা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রযোজ্য, জাস্ট দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে কাজে লাগবে না। এক হচ্ছে আই, আরেকটা হচ্ছে ইউ। আই ও ইউ ছাড়া সব ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই নিয়মটা আই এবং ইউ বাদ দিয়ে আপনি বাকি সব ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। দেখেন, আই দিয়ে একজনের বোঝায়, কিন্তু আপনি কায়ামত সে কায়ামত তক ট্রাই করলেও আয়ের পরে ইজ লেখেন না। ওকে, আচ্ছা, একইভাবে দেখেন, আই ইউ দিয়ে যদি একজনের বোঝায়, আপনি কি জীবনে ইউ ইজ লেখেন? লেখেন না। আই দিয়ে একজনের বোঝালেও আমরা কখনো আই ডাজ লিখি না। তার মানে আই এবং ইউ এই দুটো ক্ষেত্রকে যদি বাদ দিয়ে দেন, ইংরেজি ডিকশনারির প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে দিস রুল ইজ অ্যাপ্লিকেবল। বিষয়টা কি, যদি কোনো অক্সিলারি ভার্বের সাথে এস থাকে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এখন কেউ কেউ যদি প্রশ্ন করেন, স্যার তাহলে পরে কি কিস আর মিস হবে নাকি স্যার? বাবা, আমার ফিরতি কোশ্চেন হচ্ছে কিস মিস কি অক্সিলারি ভার্ব? কিস মিস তো আর অক্সিলারি না, তাহলে অক্সিলারির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না, মানে সরি, মূল ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য না। অক্সিলারি যদি হয় তাহলে এস থাকলে সিঙ্গুলার, আদারওয়াইজ প্লুরাল। এতটুকু আশা করি আপনারা জানেন, পারবেন। জাস্ট আমি আরেকটা কথা লিখে আমার ওই আলোচনায় চলে যাব। আমাদের একটা আলোচনার সাথে কতগুলো আলোচনা রিলেটেড সেটা ওয়ান বাই ওয়ান টের পাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, আপনারা মাথায় রাখেন অ্যাজ ওয়েল অ্যাজ খাতায়ও রাখেন। সেটা হচ্ছে, যদি কোনো ওয়ার্ডের লাস্ট অংশে বডি থাকে, বডি কোন বডি? দুনিয়ার যত বডি আছে সব বডি, দুইটা বডি বাদ দিবেন, একটা স্টিল বডি আর একটা ডেড বডি। এর বাইরে যত বডি আছে, যেমন সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি। এরপরে যত ওয়ান আছে, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। ভাই কথা হচ্ছে কই? আমার রুমে? ও আচ্ছা আচ্ছা। এরপরে দুনিয়াতে যত থিং আছে, তো বডি যত ওয়ান যত থিং আছে, শুধু স্টিল বডি আর ডেড বডি বাদ দিবেন। দ্যাট মিন্স সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং। এই সব কিছু হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। 3PSN স্ট্যান্ডস ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর সাথে আরেকটা জিনিস যোগ করে দিলাম, সোনায় সোহাগা হয়ে যাবে। সেটা হচ্ছে যা ধরা, ছোঁয়া, দেখা বা গোনা যায় না, যে জিনিসটাকে ধরা, ছোঁয়া, দেখা, গোনা যায় না, বুঝবেন সেটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আচ্ছা, এইবার দেখেন আমরা ওই যে পূর্ববর্তী যে সেন্টেন্সটা লিখছিলাম সেখানে গিয়ে এটা কিভাবে কাজে লাগে, প্লাস পরবর্তী বাক্যগুলোতে কিভাবে কাজে আসে, আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো ইনশাল্লাহ। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা প্লিজ, থাকলে
কমেন্টে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। এবার দেখেন একটা ছোট্ট কথা বলে দিকে চলে আসি। আপনি জানেন সেন্টেন্স মানে সাবজেক্ট আর সাবজেক্ট মানে ভার্ব। ভার্বের পরে কি বসে বলেন তো, কে বলতে পারবেন? দেখি কমেন্ট করেন। ভার্বের পরে কি কি থাকতে পারে, কি না, কি কি থাকতে পারে? লাকি বলছে অবজেক্ট, আর কেউ? ও মাই গড, আফতাব ভাই হলো না ভাই। হ্যাঁ, আই এক্সপেক্টেড মোর দ্যান অবজেক্ট। খেয়াল করেন, একটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব থাকা বাধ্যতামূলক। এরপরে থাকতে পারে অবজেক্ট, তারপরে থাকতে পারে কমপ্লিমেন্ট, তারপরে থাকতে পারে এক্সটেনশন। দেখেন, বাট আমি আপনাকে হাজার হাজার বাক্য লিখে দিতে পারবো, কয়েক হাজার বাক্য লিখে দিতে পারবো, যেই বাক্যগুলোতে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এর সাথে একটা অবজেক্ট থাকবে, তার সাথে একটা কমপ্লিমেন্ট থাকবে, এর সাথে একটা এক্সটেনশন থাকবে। একটা দুইটা না, কয়েক হাজার অবজেক্ট বাক্য লিখে দিতে পারবো। তার মানে সাবজেক্ট আর ভার্ব ছাড়াও বাক্যে থাকতে পারে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন। একসাথে তিনটা থাকতে পারে, যে কোনো দুটো থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, আবার একসাথে সবগুলোই থাকতে পারে, আবার একটা নাও থাকতে পারে। ওকে, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি আমরা এটাকে শুধু অবলিক দিয়ে পড়ে আসছি। আচ্ছা, আপনি এটা ডেফিনেটলি জানেন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হয় প্লুরাল। এবার আমার একটু বলেন তো, সাবজেক্ট যদি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয় তখন আপনারা ভার্ব কি লিখবেন? ধরে নেন একটা সেন্টেন্সে সাবজেক্ট দুইটা আছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, ভার্ব কি হওয়া উচিত? এক্সাম্পল সেন্টেন্স প্লিজ। আচ্ছা, এক্সাম্পল সেন্টেন্স বললে বুঝে ফেলবেন। একজন বললো সিঙ্গুলার, বাকি দুইজন বললো প্লুরাল। দেখেন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টটা বলেছি আমি ট্রান্সলেশনের জন্য। ধরেন আপনি এরকম পাচ্ছেন, সিঙ্গুলার প্লাস প্লুরাল প্লাস সিঙ্গুলার প্লাস প্লুরাল প্লাস, এরপরে আছে ভার্ব, তারপরে দেয়া আছে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা এক্সটেনশন। খেয়াল করেন, যদি কখনো এরকম দেখেন সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার প্লুরাল প্রেপোজিশন দিয়ে যুক্ত হয়েছে, ধরে নেন প্রেপোজিশন 1, প্রেপোজিশন 2 এবং প্রেপোজিশন 3, অনুবাদের মাদার রুল বলা হয় এটাকে। যদি সিঙ্গুলার এবং প্লুরাল প্রেপোজিশন দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে এই দেখেন পুরোটাই হলো সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে দেখেন, এখানে সিঙ্গুলার প্লুরাল উভয়ই আছে। যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন প্রথম প্রিপোজিশনের আগে কি আছে। প্রথম প্রিপোজিশনের আগেরটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, প্রথম প্রিপোজিশনের সামনেরটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এইটাই আমি এতক্ষণ বলতে চেয়েছিলাম। এইবার একটু আসেন তো, আমরা যখন এই যে এখানে চলে আসছি দ্য ফিউচার, হ্যাঁ এটা আমরা একটু আগে বলে আসছি। দেখেন আমরা বলেছিলাম যেই জিনিসটাকে ধরা ছোঁয়া দেখা বা গোনা যায় না, ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, সেটা কি হয় স্যার? সেটা সিঙ্গুলার হয়। পিপল প্লুরাল হয়েছে, ভিলেজেস এইটাও প্লুরাল হয়ে গেছে, বাংলাদেশ এটা সিঙ্গুলার। এইবার ওই যে আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম হলোর ইংরেজি কি, ইজ এবং আর, কেউ বলছেন ইজ, কেউ বলছেন আর, আর উজ্জ্বলের ইংরেজি হচ্ছে ব্রাইট। তাহলে এখানে আপনি ডেফিনেটলি উত্তরটা কি দিবেন, ইজ অর আর? এই যে দেখেন আমরা বলেছিলাম যেটা, যে ভার্বটা সব সময় ইন দিস সিচুয়েশন প্রথম প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী হবে। এখন দেখেন ভবিষ্যৎ এমন একটা জিনিস যেটাকে ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, যে জিনিসটারে ধরা ছোঁয়া দেখা এবং গোনা যায় না সেটা সিঙ্গুলার। সো মনে আছে তো আপনাদের, আমরা বলেছিলাম যে ভার্বের সাথে এস থাকে সেটা সিঙ্গুলার, তাহলে আমরা ইজ নিব, আরটাকে বাদ দিব। ওকে, আচ্ছা মনে হয় বেশি কথা বলে ফেলছি আমরা। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? আচ্ছা, না থাকলে এটা আপনারা ট্রেলার দেখছেন, এবার আমরা আস্তে আস্তে ফুল মুভির দিকে যাব। ওকে, এবার আসেন তাহলে আমরা পরের ধাপে যাই। তাহলে আসেন এবার আমরা পরের ধাপে যাই। একজন হাত তুলেছেন, জি শিলা বলেন, শায়লা বলেন। স্যার শাইলা, স্যার পিডিএফ ফাইলগুলো আমরা কখন পাবো? ওইটা পেলে ভালো হইতো, প্রত্যেকটা ক্লাসের শেষে যদি ফাইলগুলো দিয়ে দিতেন আপনারা যেভাবে পড়াচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। আমি যেই ক্লাসগুলো করাই
হ্যাঁ, মানে আমি উইদাউট আজকে স্লাইডটা নিয়ে আসি নাই, আমি স্লাইড নিয়েই করাবো। আমার স্লাইডগুলো আপনারা একটু বলেন, আপনাদেরকে স্লাইডগুলো দিয়ে দেবে ইনশাল্লাহ। লাকি একটা বলতে যদি একটার অর্থ না পারি সেক্ষেত্রে কি হবে, মাথায় রেখেন। একটার অর্থ যদি না পারেন, এটা এক্ষেত্রে কন্টেক্সচুয়াল মিনিং বের করবেন। কন্টেক্সচুয়াল মিনিং বের করার খুব কিছু টেকনিক আছে, আমি এটা নিয়ে আলোচনা করব যদি আপনাদের সাথে ক্লাসগুলো আমার হয়। ওকে, একজন বলতেছে পিপল অফ ভিলেজেস না লিখে দা ভিলেজার্স লিখলে কি হবে? হ্যাঁ, ভিলেজার্স লিখলেও হবে। ওই যে আপনি হচ্ছে গিয়ে ভাবানুবাদ নিয়েছেন, আক্ষরিক অনুবাদ নেন নাই, নো প্রবলেম, লেখা যাবে। আচ্ছা, টপিক রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ, টপিকের বাইরে না। নবনীতা সেন, জি বলেন। ভাইয়া আপনি যেটা বলছিলেন স্লাইড শেয়ারিং এর ব্যাপারে, স্লাইডগুলো শেয়ারিং এর সময় আমাদের গ্রুপে আচ্ছা, মানে স্লাইড শেয়ারের কথা বলতেছেন নাকি? জি আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে স্লাইড শেয়ার করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সমস্যা নাই। সাইদ মোশাররফ ভাই। স্যার আজকের ক্লাসের যদি পিডিএফ ফাইলগুলো দেওয়া হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আজকের ক্লাসের পিডিএফ চাইলে আমি আপনাদেরকে পিডিএফ দিতে পারবো, সমস্যা নাই, দিতে পারবো। স্যার মানে ক্লাস শেষে দিয়ে দিলে ভালো হয় স্যার। ক্লাস শেষে আমি তো আসলে আপনাদের সাথে যুক্ত নাই, আপনাদেরকে গ্রুপ করেছে কি? আমাদের যে পেজ আছে পেজে দিয়ে দিলে হবে। ও, আপনাদের পেজে দিয়ে দিলে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আসেন, এই যেটা দেখছেন এটা ছিল একদম মানে ট্রেলার বলতে পারেন। আচ্ছা, দুই একজন হাত তুলছে, পরে আবার রাগ করবে, জিজ্ঞেস করি। জি বলেন। হ্যাঁ, এই যে ভিভো, একজনকে আনমিউট করলাম। আচ্ছা, কথা বলেন না আপনারা, আমি চলে গেলাম তাহলে আলোচনায়। ওকে, এবার দেখেন যে বাংলা বাক্যের কথা বলতেছিলেন, এই ব্যাচের ফেসবুক গ্রুপ আছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ফেসবুক গ্রুপ থাকলে ভালো, তাহলে ফেসবুক গ্রুপে কথাবার্তা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আচ্ছা, ধরে নেন এবার যেটা মাথায় রাখবেন, নোট, গুরুত্বপূর্ণ নোট লেখেন। আর ও একটা কাজ করেন তাহলে, আমি শুরু থেকে আসি, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন। আমি শুরু থেকে আসছি, হ্যাঁ প্লিজ একটা স্ক্রিনশট দেন ভাই, স্ক্রিনশট মারেন। এটা একটু খাতায় লিখেন, আপনার অনেক প্রশ্ন আসবে। ও বাবা, রুকাইয়া আপনার তো মাশাআল্লাহ অনেক অ্যাডভান্স, লাকি একটা। আচ্ছা, নেক্সট পেজ প্লিজ, টেক আ স্ক্রিনশট, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্যার এটা তো রেকর্ড থাকবে। হ্যাঁ ভাই, রেকর্ড থাকবে, কিন্তু এখন আমাদের এই ক্লাসগুলো তার এখন রেকর্ড দেওয়া সম্ভব না ভাই। সম্ভব? ঈদের পরে পাবে তাই না রেকর্ড গুলো? ও, গ্রুপে পাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এবার একটু আসেন, থার্ড পেজ স্ক্রিনশট নেন একটা। আচ্ছা ধন্যবাদ। এন্ড লাস্ট পেজ, এইবার আমরা এখানে আসছি, দেখেন আচ্ছা, এবার একটা নোট নেবেন, খুব গুরুত্বপূর্ণ নোট, ভাইটাল নোট, ব্রেনের মধ্যে ভাইরাল করে রাখবেন। স্যার গ্রুপে কবে দিবে? আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবে বলো না ভাই? 24 ঘন্টার মধ্যে ভিডিওটা দিয়ে দেবে। থার্ড পেজ এগেইন। আচ্ছা, আমি ভাবছিলাম মনে হয় আমি অলস। আচ্ছা ওকে, নেওয়া শেষ। স্ক্রিনশটে আমার চেহারা যেন না আসে বাবা, ফোনে ভাইরাস ঢুকবে কিন্তু। আচ্ছা, নোটে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে বাংলা বাক্যে, এটা কিন্তু ইংরেজির ক্ষেত্রে না। এই যে এক ভাই না বোন যেন বলছিলেন স্যার বাংলা দিয়ে তো আসে, বাংলা দিয়েই তো যাবো বাবা, আমরা ধাপে ধাপে যাইতে দিন, আমার খুব কষ্ট লাগে বুঝছেন, ক্লাসের মাঝখানে আটকায় দিলে। আচ্ছা, নোট, বাংলা বাক্যে পর পর দুইটি বিভক্তি থাকলে সাধারণত দ্বিতীয় বিভক্তি অনুসারে preposition বসে। and all these are about preposition. রেডমুন বলতেছে ভাই 24 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু আগের দিনের ক্লাস এখনো পাই নাই, কাম সারছে। এটা কোন 24 ঘন্টা ভাই? টেম্পারেচার কত ভাই? 22 ডিগ্রি সেলসিয়াস, 24 দেন না? আচ্ছা, তাহলে দেখেন আমি একটু ভিজ দিচ্ছি। মনে আছে তো ভিজ মানে কি?
ভিজ বললে আমরা আবার পানিওয়ালা ডান্স দিতে দিতে ভিজতে যাওয়া যাবে না। ভিজ স্ট্যান্ডস ফর এক্সাম্পল, এটা মানে হচ্ছে এক্সাম্পল। অনেকে প্রশ্ন করে স্যার ভিজের ফুল মিনিং কি? বাবা ভিজ নিজেই ফুল মিনিং, এটার কোনো ফুল মিনিং নাই, এটাই ফুল ওয়ার্ড। ধরেন আমি বললাম গাছের নিচের লোকটা, তাহলে এটার আপনি যদি ভাঙেন তাহলে আসতেছে গাছ যোগ এর। অনেক বাঙালি বোঝে না, না বুঝা নিচের আবার ভাঙে, এটারে দুইটা বানায় আর কি। ভাই মাথায় রাখেন, মাথায় রাখেন, এই আন্ডারের বাংলাই হলো মূলত নিচের। আপনারে আমারে বাংলাদেশি বইগুলো ছোটবেলা থেকে একটা র বাদ দিয়ে পড়াইছে। ওকে, যেমন ওই যে বললাম মূলত অন মানে উপরের, আপনারে আমারে সবসময় একটা র বাদ দিয়ে পড়াইছে। কেন পড়াইছে আই ডোন্ট নো। ওকে, এটাকে আপনি চাইলে নিচে বলতে পারেন। যেমন বিসাইড, বাংলাটা হলো মূলত পাশের, আপনার আমারে জন্মের পর একটা র বাদ দিয়ে পড়াইছে। ওকে, আপনি চাইলে বলতে পারেন পাশে। এই একটারে বাদ দিয়ে পড়াইছে দাদা, হ্যাঁ, এই বাদ দিয়ে পড়াইছে বলে এটারে আপনি আবার দুইটা তিনটা আলাদা হইবেন না। আচ্ছা, তাহলে আমরা যে জায়গাটায় ছিলাম, এই যে গাছের নিচের লোকটা আপনি যদি বলেন, দুইটা বিভক্তি পাইছি আমরা, কিন্তু খেয়াল করেন দুইটা বিভক্তি পাইছি, একটা হচ্ছে এর বা অফ, আর একটা নিচের বা আন্ডার। তাহলে যখন পর পর দুইটা বিভক্তি পাবেন, আমরা ফার্স্ট বিভক্তিটাকে কেটে দিব, সেকেন্ডটাকে সেটে নিয়ে নেব। তাহলে আসেন উল্টা দিক থেকে আসেন, লোকটা দ্য ম্যান, বলতে পারেন দ্য পারসন, বলতে পারেন দ্য গাই। তবে গাই হচ্ছে ইনফর্মাল ইংলিশ, হাই গাইজ। ওকে, গাই হচ্ছে ইনফর্মাল ইংলিশ, আমরা নিচ্ছি না। দ্য ম্যান, এইবার দেখেন উল্টা দিক থেকে আসেন, আন্ডার দ্য ট্রি। এটা ক্লিয়ার কিনা প্লিজ প্রশ্ন করবেন। ওকে, নবনীতা বলছেন ক্লিয়ার, রুকাইয়া ক্লিয়ার, ফাউজিয়া মিতু ডান, মিতু সরকার ক্লিয়ার, মাশাআল্লাহ। লাকি, আফসানা, শাওমি, এই যারা এই যে শাওমি তারপরে রিয়েলমি নামগুলো, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু নামগুলো আপনাদের নাম দিয়েন, হ্যাঁ, তা না হলে আমরা মাঝে মাঝে ভুলে যাই এটা কি শরীফ নাকি শরীফা, নাকি শরীফ থেকে শরীফা। হ্যাঁ, একটু নাম দিয়ে রাখবেন প্লিজ, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। মিমি বলতেছেন একটা প্রিপোজিশন বাদ কেন? একটা প্রিপোজিশন, হ্যাঁ, একটা প্রিপোজিশন বাদ যাবে। ওকে, এটা কেন যাবে বাবা? এটা নিয়ম, এটা নিয়ম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে এইবার আপনাদের পালা, আপনাদেরকে আমি একটা সেন্টেন্স দিব, দেখে এইবার কে বস আর কে সস হন। এবার আসেন বাংলা থেকে ইংরেজি অনুবাদে যাচ্ছি আমরা একটা। আমি লিখতেছি ইয়োর টার্ন, আপনার পালা। এক, ধরে নেন আমরা কারে দিয়ে উদাহরণ দেব, আমাদের একজন মহাপুরুষ দরকার, এখানে সব সুপুরুষ দেখতেছি। আচ্ছা, এই আপনার নাম কি? শরীফ না শফিক? এবার মিজান সাহেবকে নিয়ে আমরা একটা উদাহরণ দিচ্ছি। ওনার নাম মিজান কিন্তু বউডাকে জান, তাই না? আচ্ছা আচ্ছা, দেখেন এই যে মিজান আর কি, তো মিজানের নিয়ে আমরা একটা উদাহরণ দিচ্ছি। মিজান গতকাল রাস্তার পাশের বস্তির একটা ছেলেকে সাহায্য করেছিল। আমরা যেভাবে বলেছি দেখি এইভাবে কয়জন অনুবাদটা করে দিতে পারেন? রুবেল রানা ভাই বলতেছেন দা প্লাস ট্রি হলো কেন? ভাই আমরা যখন বলতেছি গাছের নিচের লোকটা, তার মানে লোকটা যেই গাছের নিচে, সেই গাছটা তো নির্দিষ্ট, নির্দিষ্ট হলে তার পূর্বে দা বসে। আপনাদের আর্টিকেল নিয়ে ক্লাস হবে রানা ভাই, রুবেল রানা ভাই, ওইখানে ডিটেল জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আসেন আপনাদেরকে ওই যে শুরু থেকে একবার একটু বলি। তো আমরা কি বলেছিলাম যে আমরা যখন, নবনীতা সেন চমৎকার হয়েছে, সুন্দর। আচ্ছা, হ্যাঁ, এভাবে লেখা যায়, গুড। কিন্তু ওই যে রাস্তার পাশের বস্তির যে বাদ দিয়ে দিলেন নবনীতা। আচ্ছা, তাহলে দেখেন আমি বলেছিলাম বিভক্তি থাকলে আমরা আন্ডারলাইন চালিয়ে যাব, না থাকলে থেমে যাব। বিভক্তি নাই, মিজান 1, গতকাল বিভক্তি নাই 2। এবার দেখেন বিভক্তি থাকলে টেনে যাব, না থাকলে থেমে যাব।
রাস্তার বিভক্তি আছে, পাশের বিভক্তি আছে, বস্তির বিভক্তি আছে। একটা ছেলে কে, অনেকে ভাবে কে মনে হয় বিভক্তি, না, অটোমেটিক্যালি কে আসে। মনোযোগ দিয়ে শুনেন। ধরেন আমি একটা বাক্য লিখলাম, আই লাভ রূপা, এটা লিখলাম আর কি, আবার ভাইবেন না স্যারের বউ মনে হয় রূপা। আমার বউ রূপা হবে কেন? আমার বউ রূপাও না, সোনাও না, আমার বউ হীরা। ঠিক আছে, এবার একটু আসেন বাংলা। আপনি কি বলবেন? আপনি কি বলবেন যে আমি রূপা ভালোবাসি, তাই বলবেন? বলবেন না। রাদার আপনি বলবেন যে আমি রূপাকে ভালোবাসি। বাবা, সাধারণত ভার্বের পরে অবজেক্ট হিসেবে যখন কোনো ব্যক্তি বা বস্তু আসে, আমরা বাংলায় তার শেষে একটা কয়েকারে কে যোগ করি। একইভাবে আপনি যদি বলেন আই স মিম, আপনি কি বলবেন আমি মিম দেখেছিলাম? বলবেন না। আপনি কি বলবেন? আমি মিমকে দেখেছিলাম বা দেখলাম। তার মানে অবজেক্ট পজিশনে সাধারণত কোনো ব্যক্তি থাকলে সেটার সাথে অটোমেটিক্যালি একটা কয়েকারে কে আসে। এই কে দেখে আবার ভাইবেন না যে এটা একটা বিভক্তি। তাহলে বাবা 1 2 যে 3 সাহায্য করেছিলাম, করেছিল, এটা হচ্ছে 4। এবার আসেন আমি এটাকে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই। ইয়েস্টার রুকাইয়া, আচ্ছা রুকাইয়া না, আরো কয়েকজন লিখছেন, আমরা একটু যাই। মাশাআল্লাহ, ও মাই গড, আপনারা অনেকে লিখছেন তো। হ্যাঁ, রেড মুন, মাশাআল্লাহ, সুন্দর লিখছেন, চমৎকার হয়েছে। নবনীতা সেন, রুকাইয়া আক্তার এশা, আফতাব ভাই, এ তো মাশাআল্লাহ। ইকরাম হোসেন ভাই, বস্তির ইংরেজি ভুলে গেছেন। মিমি, বস্তির ইংরেজি দিবেন গুলশান আর বনানী। মজা করছি বাবা, জোকস অ্যাপার্ট। বস্তির ইংরেজি, আচ্ছা আসেন আমরা ধাপে ধাপে দেখি। তাহলে এটার আমি পুচ্ছা ফেলাইলাম। হ্যাঁ, মাথায় রেখেন কে থাকলে সেটা কিন্তু বিভক্তি না, অটো কয়কারে কে আসে। তাহলে মিজানের ইংরেজি আমার আপনারা শিখাইতে হবে না, গতকালের ইংরেজি জানেন। খেলাটা হবে এবার দেখেন, আমি যদি এটাকে ভেঙে ভেঙে বলি। হ্যাঁ, আজকে প্রথম দিন ভেঙে ভেঙে বলতেছি। বাবারা যারা মাশাআল্লাহ ভালো পারতেছেন রাগ করেন না। তাহলে আসতেছে রাস্তা যোগ র, এর সাথে আসতেছে পাশের যোগ বস্তি যোগ র, এরপরে আসতেছে একটা ছেলে, এরপরে কে আসছে, কে কিন্তু অটো থাকে। এবার আসেন তাহলে আমরা উল্টা দিক থেকে লিখি। একটা ছেলে ইংরেজি কি? আ বয়। এবার দেখেন এখানে র আছে, তাহলে আমরা লিখবো অফ। এবার বস্তি, বস্তির ইংরেজি কে কে পারবেন? স্লাম ছাড়া বস্তির একটা ইংরেজি বলেন। বস্তি। দেখেন যেহেতু আপনারা ইংরেজির স্টুডেন্ট, আপনাদের ভোকাবুলারিটা স্ট্রং হওয়া উচিত। বস্তির একটা ইংরেজি হচ্ছে ঘেটো। দিস ইজ কল্ড আফ্রিকান ইংলিশ অর আফ্রিকান ইংলিশ। ঘেটো, ঘেটো মানে বস্তি। আপনারা আই হ্যাভ এ ড্রিম পড়েছেন না? আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম। ভুলে গেছে, দেখছেন? প্রথম প্রেম ভোলা যায় না, আপনারা তাও ভুলে যান গা। আচ্ছা, এটারে আপনি চাইলে বলতে পারেন স্লাম। ওকে, পাশের ইংরেজি কি বলবেন? বিসাইড। তাহলে আমরা আসলাম একটা ছেলে, আর এই যে রর জন্য অফ। এবার বস্তির ইংরেজি ধরেন আমি লিখলাম দা ঘেটো, শব্দটা শিখলাম তাই আমরা লিখলাম, তাহলে আমাদের মাথায় থাকবে। এইবার দেখেন ঘটনা ঘটে গেছে, বিসাইড মানেও পাশে, আবার অফ মানে হচ্ছে র এর। তাহলে আমরা দুইটা বিভক্তি পাইছি, তাহলে আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয়টা নিতে হবে, প্রথমটা ক্যান্সেল। পাশের ইংরেজি কি দাদা? বিসাইড। এবার রাস্তা, দা রোড, হয়ে গেছে। তাহলে আমাদের সাবজেক্ট কি ছিল? মিজান। এবার আমি পুরো সেন্টেন্সটাকে সাজাই দিই, উপরে উপরে লিখতেছি আমি। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মিজান সাবজেক্ট হয়ে গেছে, সাহায্য করেছিল, এটা ভার্ব, পাস্ট টেন্স হেল্পড, এই যে ভার্ব। আর তাহলে বাকিটা হচ্ছে অবজেক্ট, কখন সাহায্য করেছিল? ইয়েস্টারডে, এই যে শেষমেশ লিখে দিলাম। ওকে, মিজান হেল্পড আ বয় অফ দ্য স্লাম বিসাইড দ্য স্ট্রিট ইয়েস্টারডে। মাশাআল্লাহ ইকরাম ভাই। আচ্ছা, এতটুকুর মধ্যে ভাই বোনেরা কারো কোনো প্রশ্ন আছে কিনা? বা দেখেন, মানে আমার টপিক রিলেটেড, আল্লাহর ওয়াস্তে টপিকের বাইরে প্রশ্ন করবেন না। টপিক রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক। আচ্ছা যাক, মৌনং সম্মতিম লক্ষণম, মানে চুপ করে থাকা সম্মতির লক্ষণ। মানে আপনারা ইয়েস্টারডে আগে দিলে হবে না? জি লাকি, ইয়েস্টারডে আগে দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, ইয়েস্টারডে আগে দিলে হবে, সমস্যা নাই। তবে যদি কোনো সেন্টেন্সে পর পর অনেকগুলো অ্যাডভার্ব আসে,
হ্যাঁ, জানি না আপনাদের সাথে এগুলো আগে আলোচনা হয়েছে কিনা বা পড়েছেন কিনা। ইয়েস্টারডে আগে পরে লিখলে সমস্যা নাই, তবে যদি কোনো সেন্টেন্সে পর পর একাধিক অ্যাডভার্ব থাকে তখন তাদেরকে এই সিরিয়ালে লিখতে হয়। যারা বাংলাদেশে বিভিন্ন বই পড়ে আসছেন তারা মাত্র 3টা পড়ে আসছেন, এম, পি আর টি। মূলত মূলত আপনার পর পর 5টা অ্যাডভার্ব আসতে পারে। ওকে, হ্যাঁ আয়শা সিদ্দিকা বলেন। আয়শা সিদ্দিকা প্রশ্ন করলো, আমি তাকে হ্যান্ড রেজ করলেন, আমি তাকে আনমিউট করে দিলাম, এখন আম্মাজান আমার হারাই গেছে। বলেন আয়শা সিদ্দিকা। আচ্ছা যাক, আপনি নাই, আপনারা আনমিউট করছি, আপনি আনমিউট করা মানে ওখানে একটা মাইকের ছবি দেয়া আছে, মাইক্রোফোন, মাইকে টাচ করবেন, টাচ করলে আপনি কথা বলতে পারবেন। ধন্যবাদ মিতু সরকার। ওকে, আচ্ছা দেখেন, একসঙ্গে যদি কখনো পরীক্ষার হলে বিভক্তি বের করার সময় নাই, মারাত্মক কথা বলছেন মেশকাত রেজা। দেখেন আমার এই ছোট্ট জীবনে আল্লাহ আমার অনেক কিছু শিখতে, অনেক কিছু করার তৌফিক দিছে আর কি। এর মধ্যে একটা হচ্ছে আমি মার্শাল আর্ট শিখতাম আর কি ছোটবেলায়। তো দেখেন, ওই সোজা মারলে একটা বলে, এরপর আবার যদি পাশে মারে আরেকটা বলে। আমরা পা তুলে যদি সামনের দিকে লাথি মারি এটাকে একটা বলে, আবার পা যদি তুলে পেছনের দিকে মানে পাশে মারি আরেক রকম বলে আর কি। হ্যাঁ, দেখেন ওই যে এক ভাই বললো পরীক্ষার হলে বিভক্তি বের করার সময় নাই, তারে বলি দেখেন আমাদের স্যার যে পড়ায় মানে মার্শাল আর্ট শেখায় ওনাদেরকে বলা হয় সেন্সি, যে জায়গাটায় পড়াটাকে দোজো বলা হয় আর কি। হ্যাঁ, দোজো মানে মাঠ। তো এখানে আমাদের স্যার আমাদেরকে মারামারি শিখাচ্ছিল। হ্যাঁ, আমাদেরকে বলতেছিল তোর এই যে পেটে মারতেছি তুই ব্লক দে, আটকা। এরপর আমি আটকাচ্ছিলাম, বলতেছে এবার তোর নাকে মারতেছি তুই ব্লক দে, আমি আটকাচ্ছিলাম। তো এক পর্যায়ে আমি হাসতে শুরু করলাম, ওই মেশকাত রেজা ভাইয়ের মতো আর কি। তো আমার সেন্সি মানে আমার যে বস ছিল আর কি, উনি প্রশ্ন করলো কি তুই হাসতেছিস কি জন্য? আমি বললাম আপনি এটা ফাইজলামি করতেছেন না? বলে কি ফাইজলামি করলাম? আমি বললাম এই যে আপনি বলতেছেন তোর পেটে মারতেছি আটকা, তোর বুকে মারলাম আটকা, তোর ঠেঙে মারলাম আটকা। আচ্ছা আমার সাথে যার মারামারি হবে, ফাইট হবে, ও কি আমারে বলবে তোর মামা পেটে মারতেছি রে আটকা, তোর নাকে মারলাম আটকা, এরকম বলবে? তখন আমার সেন্সি আমার ঠিক এই মেশকাত রেজা ভাইয়ের মতো কথা বললো যে বাবা তোরে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, তুমি যখন প্রথম সরে সরে পড়া শিখছো তখন কি বানান করা ছাড়া পড়তে পারছো? আমি বলি না ভাই, বা ওস্তাদ বলতাম না, পারি নাই। বলে এখন তুমি লাস্ট কবে? তখন আমি সম্ভবত 9 বা 10 পড়ি আর কি। তুমি লাস্ট কবে বানান করে করে পড়ছো তোমার মনে আছে? আমি বললাম না ওস্তাদ আমার মনে নাই। বলে এই কারাতে শেখাটাও এরকম, তোরা যখন আমি প্রথম প্রথম বলে দিচ্ছি তুই বুঝতেছিস, একটু পরে তুই আমার মুভমেন্ট দেখেই বুঝবি যে আমি তো ঠ্যাঙে মারুম না মাথায় মারুম, তোর আমি সিঙ্গেল কিক করব নাকি ডাবল কিক করব। এই আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করতে করতে আপনার ইনশাল্লাহ ব্রেনে এটা সেট হয়ে যাবে, আপনি তখন দেখলেই বুঝবেন। আপনি আমার সেন্টেন্স দেখান, দেখার সাথে সাথে আমি বলে দেবো কোন রুল আসছে। আর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, ডোন্ট টেক ইট নেগেটিভলি। ধরে নেন আপনারা শাহরুখ খানকে সবাই চিনেন, শাহরুখ খান যদি হাফ প্যান্ট পরে আপনার কাছে আসে আপনি ওরে চিনবেন না? চিনবেন। যদি ফুল প্যান্ট পরে উপরের দিকে খালি গায়ে থাকে চিনবেন? জি, শাহরুখ খানকে চিনতে পারবেন। শাহরুখ খান যদি লুঙ্গি পরে মাথায় একটা গামছা বাইন্ধে আসে চিনবেন না? চিনতে পারবেন। শাহরুখ খান যদি ভালো আছেন, শাহরুখ খান নেড়া মাথায় আসলেও চিনবেন। শাহরুখ খান যদি আনা হাব্বুকা বলে, হ্যাঁ আয়শা, ওই মানে আরাবিয়ানদের মতো পাগড়ি লেখা আছে তবুও চিনবেন। তাহলে দেখেন এই যে শাহরুখ খান, আপনি কি বলবেন যে ভাই শাহরুখ খান তো আমি পাগড়ি পরা জীবনেও দেখি নাই, পাগড়ি পরা কি জন্য আসছে আমি তো ওরে চিনতেছি না? আপনি চিনবেন। শাহরুখ খান যদি সব কাপড় চোপড় খুলে আসে তবু আপনি ওরে চিনবেন। কেন চিনবেন? কারণ শাহরুখ খানের জীবন আপনি এতবার দেখছেন, এত অ্যাঙ্গেলে দেখছেন যে আপনি আর দেখলেই বুঝবেন এটা শাহরুখ খান। ইন দ্য সিমিলার ওয়ে আপনি যদি কয়েকটা অ্যাঙ্গেলে প্র্যাকটিস করেন, দেখার সাথে সাথে বুঝবেন এটা শাহরুখ খান নাকি হিরো আলম। দাদা আপনি প্র্যাকটিস না করে একদিন দেখাই যদি চিন্তা করেন আমি শাহরুখ খানকে দেখলেই চিনুম, টম ক্রুজকে দেখলেই চিনুম, এরকম তো সম্ভব না। আপনারা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এমপিএফটিআর এটা আমি অ্যাডভার্বের ক্লাসে বোঝাবো। এম দিয়ে বোঝায় ম্যানার, পি দিয়ে বোঝায় প্লেস, এফ দিয়ে বোঝায় ফ্রিকোয়েন্সি, টি ফর টাইম and আর ফর রিজন। ওকে, আপনি যখন কোনো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করেন তখন আপনি ম্যানার পান। আপনি যখন প্রশ্নগুলো ভার্বকে হবে, কোথায় দিয়ে প্রশ্ন করবেন তখন আপনি প্লেস পাবেন। আপনি যখন কতবার, কতক্ষণ ধরে, কতক্ষণ যাবত, কতক্ষণ পর পর প্রশ্ন করবেন বা কতক্ষণ পর্যন্ত দিয়ে প্রশ্ন করবেন
উত্তরে আপনি ফ্রিকোয়েন্সি পাবেন, কখন প্রশ্নের উত্তরে টাইম পাবেন, এবং কেন প্রশ্নের উত্তরে আপনি রিজন পাবেন। এবার আমি একটা বাংলা বাক্য বলি, মনোযোগ সহকারে শুনবেন। ধরেন আপনার একটা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন আসলো, ট্রান্সলেশনটা আসলো এরকম যে অমিত সানা সংসারের মঙ্গলের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত জাপানে কঠোর পরিশ্রম করেছিলেন। অমিত সানা নাকি সাহা? অমিত ভাই ঘুমায় গেছে, দেখছেন? ঘুমান দাদা, ইংলিশ ক্লাসে ঘুমানোটা বিশাল শিল্প, বুঝছেন? আমাদের জগন্নাথের ইংলিশ ডিপার্টমেন্টে একজন স্যার ছিল, হ্যাঁ ছিল না মানে মরে যায় না, এখনো আছে আর কি। তো এই স্যার আমাদেরকে বলতো, আমার ক্লাসে যদি ঘুমাতে পারিস 5 মার্ক তোদেরকে অ্যাডভান্স দিব। কোনটা ভাই? দেন সমস্যা নাই, সবাই আনমিউট করাই আছে, সমস্যা নাই। ঘুমাবেন, ক্লাসে না ঘুমালে কি হলো? দেখেন আমি একটা বাক্য বলতেছিলাম আর কি, ধরেন আমি কারে নিয়ে বলবো, আমারে নিয়ে বললাম যে মীর জালাল সুমন, বা আমার নাম মীর জালাল সুমন আর কি, হ্যাঁ মীর জাফর বললেন না, আবার মীর জালাল। ধরে নেন আপনি বললেন যে মীর জালাল সুমন সংসারের মঙ্গলের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত জাপানে কঠোরভাবে পরিশ্রম করেছিলেন। এই বাক্যটা যদি অনুবাদ করেন, এখানে অনেকগুলো আপনি অ্যাডভার্ব পাইছেন। প্রশ্ন করেন তো মীর জালাল সুমন কিভাবে পরিশ্রম করছেন? উত্তর আসতেছে কঠোরভাবে পরিশ্রম করছেন। এবার যদি প্রশ্ন করেন কোথায় পরিশ্রম করেছেন, উত্তর আসতেছে জাপানে পরিশ্রম করেছেন। এখন যদি প্রশ্ন করেন যে ভাই কতক্ষণ পর্যন্ত সে পরিশ্রম করেছেন, আমি বলেছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত। এখন যদি প্রশ্ন করেন কখন পরিশ্রম করছেন, উত্তর নাই। এবার প্রশ্ন করলেন যে দাদা এই লোকটা যে পরিশ্রম করছে তা কেন করছে? ওই যে বলছিলাম সংসারের মঙ্গলের জন্য। এবার আমি বাক্যটা আরেকবার বলি, দেখেন আপনি খুব ইজিলি মাথায় সাজাইতে প্লাস বাজাইতে পারবেন। সেটা হচ্ছে যে সুমন সংসারের মঙ্গলের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত জাপানে কঠোরভাবে পরিশ্রম করেছেন। বাক্যটা পাইছেন না? এই বাক্যটা যখন ট্রান্সলেট করবেন আপনি পাচ্ছেন কি কি? আপনি ম্যানার পাইছেন, আপনি প্লেস পাইছেন, ফ্রিকোয়েন্সি পাইছেন, টাইম ডারে পান নাই, রিজন পাইছেন। তাহলে আপনি টাইমটারে কাইটা দেন। এই সেন্টেন্সটা আপনি যখন লিখবেন তখন আপনাকে সেন্টেন্সের সাথে MPFR এভাবে লিখতে হবে। এগুলো আমরা যখন অ্যাডভার্ব নিয়ে কথা বলবো সেখানে আপনাদের সাথে ডিটেলস আলোচনা হবে ইনশাল্লাহ। আচ্ছা, অপু নামে একজন কথা বলতে চাচ্ছিলেন, জি বলেন প্লিজ। হ্যাঁ অপো 16K বলেন। ও মাই গড, তো ভাই আপনি হাত তুললেন কেন আপনি যদি কথাই না বলেন? আপনাকে আনমিউট করছি, কথা বলেন ভাই। দেখছেন আপনাদের প্রশ্ন নিচ্ছি বলে অনেক সময় অনেক ভাই বোন রাগ করে, আর আপনারা এরপরে হাতটা তুলে কথা বলেন না। জি নুরিয়ান ভাই বলেন। নুরিয়ান ভাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলেন নুরিয়ান ভাই। আপনি তো আমার স্বপ্নের স্যার, সেই 2019 সাল থেকে আপনার ইউটিউব চ্যানেল দেখি, আজকে ফার্স্ট ক্লাস স্যার, আমি জানতাম না স্যার এখানে করান স্যার। ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ রাখে। ইউটিউবের ভিডিও নিয়মিত দেখি স্যার আপনার। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ স্যার। অপো 16K আপনি এই যে আপনাকে আনমিউট করা আছে তো, আপনি বারবার হ্যান্ড রেজ করতেছেন কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। সরি স্যার, আমি বুঝতে পারিনি আমাকে আনমিউট করা হয়েছে। ও আচ্ছা, জি আম্মা জান বলেন। স্যার বলছিলাম যে আমি একটু টপিকের বাইরে প্রশ্ন বলছি স্যার। জি স্যার আমি 2 বার রিটেন দিছি নিবন্ধনে, বাট স্যার টিকতে পারিনি। স্যার এবার আমি একটা কথা বলি, স্কুলের রিটেনে না টিকতে পারলে বুঝছেন এটা মানে খুব মানে দুর্ভাগ্য আর কি। স্যার এই জন্য এবার আমি একটু মন থেকে চাচ্ছি স্যার, আমি যেন টিকতে পারি, আমি যেন পারি স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ আপনি, আল্লাহ আপনারে টিকায় দেখ। হ্যাঁ স্যার, আপনাদের গাইডলাইন আমার খুব। জি স্যার। আচ্ছা, এই দেখছেন অলরেডি এসা উত্তর লিখে ফেলছে। আচ্ছা লেখছে দেখেন, মীর জালাল সুমন ওয়ার্কড হার্ড ইন জাপান টিল দ্য লাস্ট ডে অফ হিজ লাইফ ফর দ্য ওয়েল বিং অফ হিজ ফ্যামিলি। একদম পারফেক্ট, 100% পারফেক্ট লিখছেন। 5 মিনিট পরে শেষ করে দেবো, আর 10 মিনিট আলোচনা করি। ও মাই গড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আলোচনা সময় পেলাম না, দেখছেন। আচ্ছা আসেন, তাহলে এগুলো পারবেন তো ইনশাল্লাহ। এইবার আসেন
অনেকে বলে যে স্যার বিভক্তি যদি আমি না লিখি তাহলে কি হবে? ঠিক আছে, আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে যে আপনার বিভক্তি আছে কিন্তু আপনি লিখবেন না, তাহলে কি হবে? তাহলে শ্লীল কথা অশ্লীল শোনা যাবে। একটা উদাহরণ দেই, খুব অশ্লীল না। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম, একটা ইংরেজি বাক্য দিয়ে আপনাকে বললাম এটা অনুবাদ করেন কথার কথা, আই লিভ ইন ঢাকা। এখন বলেন তো আই লিভ ইন ঢাকা এটা কি কোনো অশ্লীল বাক্য? বাক্য না, এটা শ্লীল, তবে অশ্লীল হয়ে যেতে পারে। এখন আপনাকে দুটো অপশন দেওয়া হলো যে বাবা তুমি এই দুটারে কোনটা কারেক্ট অনুবাদ ধরো। এক, আমি ঢাকা থাকি। দুই, আমি ঢাকায় থাকি। এ বলেন কোনটা কারেক্ট? আনমিউট করা আছে, এসা বলেন। লাকি আক্তার বলেন। বি। বি। এ বলা যাবে না? না। এ বললে ঝামেলা হবে। ঝামেলা কি জানেন? আমি যদি বলি যে দাদা আমি ঢাকা থাকি, তখন আমার রেডমন্ড প্রশ্ন করতে পারে দাদা তুমি কখন খোলা থাকো? আমি কি ঢাকা থাকি? ঢাকা থাকি না। আমরা কি ঢাকা থাকি? আমরা সবাই ঢাকা থাকি, যে ঢাকা রইছি, আমরা আসলে ঢাকায় থাকি। এই যে খেয়াল করেন, ঢাকার লগে যদি বিভক্তি না দেন তাহলে কিন্তু গিট্টু লেগে যাবে। তার মানে যদি থাকে প্রেপোজিশন, বাংলায় আপনার অপোজিশন হবে এবং একটা বিভক্তি আসবে। এই যে দেখেন ইনের জন্য আসছে অন্তস্থ অ, আর ঢাকার জন্য ঢাকা। আমরা যদিও মুখে বলে থাকি যে হচ্ছে ইন মানে এ অতে, আপনি কিন্তু কখনোই বলেন না আমি ঢাকার ভিতরে থাকি, আমি ঢাকার মধ্যে থাকি। রাদার আপনি বলেন আমি ঢাকায় থাকি। ওকে, তো এই ছিল আমাদের একদম বেসিক আজকের আলাপ আলোচনা, যাই বলেন আর কি। আমার যেহেতু টাইমটা একদম সংকীর্ণ করে দিল, দুই একজনের সাথে কথা বলে আমি ক্লাস শেষ করে দিব। ওকে, এরপর থেকে আমরা স্লাইডে ক্লাস করবো ইনশাল্লাহ। আলামিন ভাই বলেন। স্যার আমি দেখছিলাম যে আমাদের অন্তত এই ট্রান্সলেশনের ক্লাস তো সব আপনি নেবেন নাকি স্যার, নাকি আবার মাঝখানে অন্য একজন স্যার এসে যদি এরপর থেকে? আপনাদের যদি প্রবলেম না থাকে তাহলে আমি নিব, আর যদি মনে করেন আমার দিয়ে কাজ না হয়, ভাই আমি সবসময় একটা কথা বলি বুঝছেন, দেখেন আপনারা টাকা দিয়ে পড়েন, ফ্রি পড়েন না। আপনার এবং আমার দ্বিপাক্ষিক হালাল হোক। আমি সবসময় স্টুডেন্টদেরকে দুই একটা প্রশ্ন করতে দিই যে ভাই আপনি প্রশ্ন করেন, বুঝতে পারছেন? এই যে স্যার দেখছেন তো, স্যার এসে বলে গেল স্যার আমার অসম্ভব ভালোবাসে, রিয়েলি ভালোবাসে ভাই। হ্যাঁ, আপনারা জানেন না টিচারদেরকে হিউজ পেমেন্ট দিয়ে দিয়ে ওনারা রাখছে, চাইলে অনেকগুলো ক্লাস এক করে দিতে পারতো। এখন এই জন্য আমি চাই যে এতগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি তো আর ফ্রি পড়তেছেন না, কারণ দয়া দাক্ষিণ্যে পড়তেছেন না। আমি এই জন্য দুই চারটা প্রশ্ন করি যে ভাই আপনারা আমার সাথে কথা বলেন, যে আমি নিব আরেকজন নিব না। বিদ্যাবাড়ির যতগুলো টিচার আছে সব বস, হ্যাঁ আমি মনে করেন বাচ্চা আর কি, সবাই মুরব্বী। আর কেউ মিষ্টি বলেন, মিষ্টি। স্যার সব স্যারই তো ভালো অবশ্যই, কিন্তু একটা টপিকের যদি দুইজন হয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে স্যার। একজন যদি তাহলে ডাবল শিখবেন, অসুবিধা কি? এই বেলাল হোসেন ভাই কেমন আছেন? স্যার হ্যাঁ বেলাল ভাই, আপনার টি শার্টটা অনেক সুন্দর, এটা ফটোকপি করে দিতে হবে ভাই। আসসালামু আলাইকুম স্যার। রুবেল রানা ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন ভাইজান। স্যার আমি আপনার অনেক স্যার আমি আপনার কোনো পেইড এমনিতে আপনার যে ফ্রি ক্লাসগুলো ছিল ইউটিউবে দেখছি। এখন কোশ্চেন হচ্ছে আমি গতকালকে ক্লাস করি না, আজকে প্রথম করছি তো আমাদের ইংলিশে। সমস্যা নাই ভাই, গতকালকে ক্লাসে তেমন কিছুই হয় না, জাস্ট সিলেবাস নিয়ে আলোচনা করছে, এটা কি ভরকে যাওয়ার কোনো কারণ নাই। সমস্যা নেই। দুই স্যার মিলে করেন বা আপনি কি আদৌ থাকবেন কি থাকবেন না, জাস্ট এইটা। আমি থাকবো আল্লাহ যদি আমার নিয়ে যায়। আমার ক্লাসগুলো আপনি নিয়েন। আমার বাবা ফেব্রুয়ারি মাসের 24 তারিখে মারা গেছে, বুঝছেন, গত পরশু 40 দিন হয়েছে আর কি। আল্লাহ যদি আমার আব্বার সাথে নিয়ে যায় তাহলে তো আর থাকবো না। আর যদি আল্লাহ বাঁচা রাখে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে ক্লাস নেওয়ার মতো সুস্থ রাখে তাহলে আমি আপনাদের সাথে ক্লাস নেবো। আল্লাহ আপনাকে হায়াত ইবাদত করুক স্যার। শামীম ভাই বলেন আমিন। নেক হায়াত যেন দেয় ভাই, যেই হায়াতে কারো ক্ষতি হবে না, এরকম হায়াত দিক আল্লাহ। জি স্যার, ওই জন্য তো স্যার বললাম যে হায়াতে তরিকা দান করুক স্যার। শামীম ভাই বলেন এবার। কোশ্চেন সেশনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। স্যার আমি আসলে আপনাকে অনেক আগে থেকেই চিনি, ইউটিউবে আনলক যে সুমন, আনলক ইংলিশ উইথ সুমন, ওইটা থেকে আর কি। আর তাছাড়া আপনার ক্লাস সম্পর্কে আমার বন্ধুদের কাছ থেকেও জেনেছি। আমি গোপালগঞ্জে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওটাই করতাম, তো যারা জাহাঙ্গীরনগরে পড়তো তারা তাদের কাছ থেকে আপনার কথা শুনেছি। ঠিক আছে, আপনারা যেহেতু সবাই বলছেন তো আমি চেষ্টা করব। অনেক ভালো লাগলো যদি আপনি আমাদের সাথে, আমি চেষ্টা করব আপনাদেরকে
প্রত্যেকটা টপিকের উপরে নোটশিট বানাই দিতে ইনশাল্লাহ জান। ঠিক আছে, সেক্ষেত্রে শর্ত আছে ভাই। আমি যে নোটশিট গুলো বানাই দিব, এখানে দুটো অংশ থাকবে। একটা অংশে আমি আপনাকে রুল দিব, 3টা অংশ থাকবে, রুল থাকবে, এরপরে আমি উদাহরণ দিব, মানে ব্যাখ্যা সহ উদাহরণ দিব। 3 নম্বর অংশটা থাকবে আপনার। এই অংশটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন ভাই। যদি প্র্যাকটিস করেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন স্যার। আমি আপনার অনেক আগে থেকে ফলো করি এবং হুট করে আনমিউট হয়ে গেল কেন? হ্যাঁ, এবার বলেন ভাই। উৎপল দা মনে হয় বলতেছিলেন কথা নাকি? হুট করে চলে গেল কেন? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কি জানি কথা বলতেছিলেন। স্যার ট্রান্সলেশন প্র্যাকটিস করবো কোথা থেকে? আনিকা, আপনাদের যে ট্রান্সলেশন আসে, আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিস শিট দিব, প্লাস আপনি প্রিভিয়াস ইয়ারের গুলো প্র্যাকটিস করেন। আমি নিজে আপনাদেরকে কিছু নোটশিট বানাই দেবো ইনশাল্লাহ। ঈদের ছুটি আছে তো, এই ছুটিতে দেখি আপনাদের জন্য কতটুকু কাজ করে আগায় রাখা যায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আচ্ছা, কিন্তু শর্ত হচ্ছে ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, আমি যে প্র্যাকটিস অংশগুলো, মানে আমি যে শিটগুলো দিব, এখানে 3টা করে অংশ থাকবে। কিন্তু প্রথমে রুল থাকবে, এরপর আমি উদাহরণ সব ব্যাখ্যা করব। বাকি যেই পার্ট থাকবে আপনার, আল্লাহর ওয়াস্তে আপনারা কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু আল্লাহ বিচার করবে। জি স্যার, আপনার অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি কাজে লাগবে স্যার। এই আপনাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ফাতেমা একটা সুন্দর কথা বলছে, জোহরা ফাতেমা, যে আজকে কোনো পড়া দিবেন স্যার? আজকের পড়া হচ্ছে 12টা টেন্স অনুযায়ী আপনারা ট্রান্সলেশন দেখে রাখবেন, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এটা আমি নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি না। স্যার, আপনি যে লেকচার শিট দিতে চাইলেন সেটা মানে কিভাবে দিবেন? মানে আপনারা ওই যে সার্ভিসে ফোন দিবেন, সার্ভিস আমাকে নক দিলেই আমি তাদেরকে লেকচার শিট পাঠিয়ে দেব আপনাদের গ্রুপে। স্যার, আর স্যার যে পিডিএফ গুলো কি ক্লাসের শেষে দিয়ে দেওয়া হবে নাকি যখন স্যার আমি যেদিন ক্লাস নেব ওই দিন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই বলেন। স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই বলেন। সেখানে তো স্যার আসলে স্যার, আপনি যদি চান আমাদের সাথে কানেক্ট থেকে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিলে আমরা সবাই উপকৃত হব। আচ্ছা, এটা আপনারা একটু ওই যে সার্ভিসে বলেন, আমি যদি আপনাদের সাথে কানেক্ট হতে চাই, বিষয়টা খারাপ দেখায় না? ভাববে আমি কার সাথে মানে ভালো সম্পর্ক আছে। না না, আপনারা বলেন স্যারে কানেক্ট করে দিতে। আমাদের হচ্ছে ওই গ্রুপে 3 জন অ্যাডমিন আছে, 3 জনের যে কোনো একজন পেলে আমরা এটা সহি সালামতে দায়িত্ব নিয়ে স্যার আমরা ওইখানে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্লিজ কাইন্ডলি একটু বলি স্যার। আচ্ছা, আমি আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম স্যার জব হোল্ডার, যদি ক্লাসটা রাতে হয় সেক্ষেত্রে খুব ভালো হয়। আচ্ছা, এটা সার্ভিসে বলবেন। এই যে আমার নাম হচ্ছে বাবা। হ্যাঁ, আমরা সবাই আপনার ক্লাস চাই। আমরা ক্লাস এর আগে দেখছি ইউটিউবে, আপনি ভালো ক্লাস নেন। ধন্যবাদ স্যার, আপনার ক্লাসে যাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, কথা বললাম স্যার। দিদি ভাই একটু দ্রুত ভাই, এখন কেটে দিতে হবে ভাই। স্যার, হচ্ছে কি আমরা বলেছিলেন যে আমাদের একটা বইয়ের লিস্ট দেবেন, কোন বইগুলো কিনতে হবে। আপনাদের কি কোনো বিদ্যাবাড়ির কোনো বই বের হবে? বিদ্যাবাড়ির বই বের হবে, যদি বের না হয় আমি নিজে বাজারের বইগুলো, মানে আমি নিজে যেটা আমার আপন ভাই বোনদের সাজেস্ট করতে পারবো না, সেটা আমি জীবনে আমার স্টুডেন্টদের সাজেস্ট করি না। আমি নিজে কয়েকটা বই দেখে ঘেটে দেন আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আর যদি ওরকম না হয়, আপনার যেই খুশি যেটা খুশি বই নিয়েন, বাকিটা আমি আপনাদের বানাই দেব। আপনাদের অপেক্ষায় আছে স্যার, বাজারে অনেক বই বের হয়েছে, কিন্তু স্যার কিনিনি। ভাবছিলাম যে আপনাদের দেখি যে আপনাদের কোনো বই পাবলিশ হয় কিনা। ঠিক আছে, আমাদের পাবলিশ হবে তো ভাই, না বই হবে না আমাদের? হ্যাঁ, আমাদের বই হবে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।